ব্রেস্ট নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করব। আমরা সার্জারিতে ব্রেস্টের ইম্পর্টেন্স আছে অনেক। আমরা ফোর্থ ইয়ারে যখন পড়ছি, আমরা প্যাথোলজি যে সাবজেক্টটা পড়ছিলাম ওইটাতে আমরা ব্রেস্ট নিয়ে কিছু ইনফো জানছিলাম, বাট এখানে আমরা ইন ডিটেলে জানবো। তবে ওই নলেজগুলো ফর শিওর আমাদের পড়াশোনাকে হেল্প করবে। আমরা জানি ব্রেস্ট কি। ব্রেস্ট কিন্তু একটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে? সোয়েট গ্ল্যান্ড, রাইট? মানে সোয়েট গ্ল্যান্ড মানে কি? ঘাম গ্রন্থি। তো মডিফাইড একটা সোয়েট গ্ল্যান্ড, এবং আমাদের ব্রেস্টের এক্সটেনশনটার কথা যদি বলি, এবং যখনই আমরা ব্রেস্টের কথা বলবো তখন সেটা বলতে হবে মেনলি ফিমেল ব্রেস্ট নিয়ে আলোচনা করব, কারণ বেস্ট জিনিসটা মেনলি ফিমেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমাদের জানা এটা সম্পর্কে। আমরা যখন ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি মেনলি ফিমেলের ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলি। আর মেলের ক্ষেত্রে যদি এমন হয় যে মেলের ব্রেস্ট তো প্রমিনেন্ট থাকে না, গ্রোথ হয় না, বাট যদি মেইলের ফিমেল লাইক ব্রেস্টের গ্রোথ হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? একটা টার্ম আছে যেটাকে বলি গাইনোকোম্যাস্ট্রিয়া। গাইনোকোম্যাস্ট্রিয়া, তাহলে এই গাইনোকোম্যাস্ট্রিয়া যেটা, এটা মনে হচ্ছে মেইলের ফিমেল লাইক ব্রেস্ট গ্রোথ। গাইনি মানে কি? গাইনি মানে হচ্ছে ফিমেল রিলেটেড কিছু, রাইট? তার মানে গাইনির মতো বা ফিমেলের মতো মেলের যদি ব্রেস্ট গ্রোথ হয় তাহলে সেটা গাইনোকোম্যাস্ট্রিয়া। ওকে, তাহলে আমরা বললাম যেটা, যে সেকেন্ড থেকে 6 রিপ পর্যন্ত হচ্ছে ব্রেস্টটা অ্যাবোভ ডাউনওয়ার্ডস এক্সটেন্ডেড বা ভার্টিক্যাল এক্সটেন্ডেড মানে এক্সটেনশন থাকে। আর আমরা হরাইজন্টালের কথা যদি বলি তাহলে স্টারনাম একদিকে আর আরেকদিকে হচ্ছে তোমার অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন। অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন যেটা, ওই অ্যাক্সিলারি লাইন হচ্ছে ল্যাটারালি, আর মিডিয়ালি হচ্ছে স্টারনাম, এর মাঝ দিয়ে থাকে। ওকে ফাইন, তাহলে এই কয়েকটি ইনফো আমরা একটু জানলাম। আমরা আরও ইন ডিটেলসে সব কিছু জানবো। এটা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, এটা আমরা বলছি। আর ব্রেস্টের স্ট্রাকচারে মনে রাখবা, আমরা যদি বলি এই যে স্ট্রাকচারটা তোমরা দেখতে পারতেছো, এটাকে একটা নাম আছে। এটার নাম হচ্ছে আউটার এবং ল্যাটারাল। আউটার এবং ল্যাটারাল পার্ট। আউটার ল্যাটারাল পার্টে ব্রেস্টে এরকম একটা জিনিস থাকে যেটাকে বলি আমরা অ্যাক্সিলারি টেইল অফ স্পেন্স। অ্যাক্সিলারি টেইল অফ স্পেন্সটা কই থাকে? হচ্ছে গিয়ে আউটার এবং ল্যাটারাল কোয়াড্রেন্ট। কারণ আমরা যদি ব্রেস্টে 4টা কোয়াড্রেন্টে ভাগ করি, এটা হচ্ছে আপার, মানে আপার মিডিয়াল, লোয়ার মিডিয়াল, আপার আউটার, আপার এবং আউটার কোয়াড্রেন্ট, বা আউটার বা ল্যাটারাল বলা হয়। মানে আউটার মানেই ল্যাটারাল আর কি, বুঝতে পারছো? আবার এটাকে ধরো মিডিয়াল না বলে ইনার বলতে পারতাম। আর হচ্ছে লোয়ার আউটার বা লোয়ার ল্যাটারাল, হাউএভার। তার মানে এই 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 যে কোয়াড্রেন্টটা, এখানে সবথেকে বেশি ব্রেস্ট ক্যান্সার হয়, কারণ এখানে ব্রেস্ট টিস্যুর ডেন্সিটি বেশি থাকে। আর সব থেকে কম হয় এই জায়গাটাতে, কারণ এই জায়গায় ব্রেস্ট টিস্যুর ডেন্সিটি সব থেকে কম থাকে। আচ্ছা, ব্রেস্ট এর এই আপার আর আউটার কোয়াড্রেন্টে এই জায়গাটাতে অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স থাকে। এটা অনেক সময় যে জিনিসটা হইতে পারে, যেটা ফিমেলের ক্ষেত্রে একটু প্রমিনেন্ট হইতে পারে, যেটা আমরা হয়তো বা পালপাবেল মনে হইতে পারে, বা একটা লাম্পের মতো মনে হইতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো প্রবলেম না। এরা এমনিতেই আমরা পাইতে পারি, এরা এক্সিলা পর্যন্ত এক্সটেন্ড করে এবং এরা লাম্প হিসেবে আমরা মিস্টেক করতে পারি। হাউএভার, এখন আসো যে ব্রেস্টের স্ট্রাকচারটার কথা যদি বলি, আমাদের যে পেক্টোরালিস মেজর মাসেল থাকে, এই পেক্টোরালিস মেজর মাসেলের সাথে কিন্তু ব্রেস্টটা কানেক্টেড থাকে, এবং এখানে এখানে আমরা যদি বলি এখানে একটা স্পেস থাকে পেক্টোরালিস মেজর মানে মাসেল এবং হচ্ছে ব্রেস্টের মাঝে যে স্পেস, সেটাকে বলি আমরা রেট্রো মেমারি স্পেস। রেট্রো শব্দ তো পেছনে, এবং ব্রেস্টের পেছনে যেহেতু, তার মানে রেট্রো মেমারি স্পেস থাকে একটা। হ্যাঁ, এরপরে ব্রেস্ট। এখন ব্রেস্টটা যে এটা এই জায়গায় মানে থাকবে ঠিকঠাকভাবে, এই জন্য এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় কুপার লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, সহজ কথা, সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। সো এটা কি করে? এই জায়গায় পেক্টোরাল ফাসা থাকে, সো পেক্টোরাল ফাসার সাথে অ্যাটাচ করে রাখতে এরা হেল্প করে। মানে স্কিনটা পেক্টোরাল ফাসার সাথে অ্যাটাচ থাকে এবং ব্রেস্টের শেপটা মেনটেন করতে হেল্প করে। ব্রেস্টে এখানে নিপেল থাকে এবং নিপেলে অনেকগুলো ল্যাকটিফেরাস ডাক্ট, 9 থেকে 12টা আমরা বলি, নিপেলে কিন্তু ওপেন করে। এই কথাটা আমরা একটু জানলাম। এখন আসো যে ব্রেস্টে আমরা কিছু টার্ম একটু দেখব, যে ব্রেস্টে ডিম্পলিং হইতে পারে, রিট্রাকশন অফ নিপেল হইতে পারে। এগুলো বলতে কি বোঝায়? দেখো, ডিম্পলিং মানে হচ্ছে যে ব্রেস্টে ধরো এই জায়গায় একটা হুট করে এই জায়গায় একটা গর্তের মতো হয়েছে। এটা কেন হয়েছে? কারণ এইটাকে সাপোর্ট করে রাখার জন্য সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার কাজ করে। এখন সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপারে ধরো কোনো অ্যাবনর্মালিটি হয়েছে, ধরো ম্যালিগনেন্সিতে এরকম হইতে পারে, তখন কি হবে? এরকম একটা ডিম্পলিং বা একটা গর্তের মতো একটা ডিম্পল পড়বে, এটা হচ্ছে ডিম্পলিং। অপরদিকে রিট্রাক্টেড নিপেল মানে নিপেলটা ভিতর দিকে ঢুকে গেছে, এটা তো নর্মালি থাকার কথা না, ঠিক আছে? ব্রেস্ট ফিডিং একটা ফিমেল, তার ক্ষেত্রে যদি এরকম ভিতর ঢুকে থাকে, সে তো ব্রেস্ট ফিড করাইতে পারবে না বাচ্চাকে। তো এটা হচ্ছে রিট্রাকশন। ডিম্পলিং কিন্তু আমাদের স্কিনে প্রবলেম আছে, এটার কোনো সাইন না অ্যাকচুয়ালি।
মানে স্কিন ইনভলভমেন্ট হয়েছে ব্রেস্ট ক্যান্সারে, এটা বোঝায় না। আর রিট্রাকশন অফ নিপল যেটা, এটা হচ্ছে, এটাও স্কিনের ইনভলভমেন্ট না। এটা রিট্রাকশন অফ নিপলটা হইতে পারে স্লিট লাইক অথবা হইতে পারে সার্কামফারেন্সিয়াল রিট্রাকশন। আর সার্কামফারেন্সিয়াল বা চারদিকে ছড়ানো ছিটানো যে রিট্রাকশন, সেটা ক্যান্সারের ক্ষেত্রে হয়। আর স্লিট লাইক হচ্ছে ডাক্ট অ্যাক্টেশিয়া নামে একটা কন্ডিশন আছে। ডাক্ট অ্যাক্টেশিয়া মানে হচ্ছে ব্রেস্টের মধ্যে যে ডাক্টিলস বা ডাক্টসগুলো থাকে, ওই ডাক্টসগুলো ডাইলেটেড হয়ে যায়, মানে মিল্ক ক্যারি করার জন্য কিছু ডাক্ট থাকে। তো এই ডাক্টিলসগুলো হচ্ছে ডাইলেটেড হয়ে যায়, এরকম একটা বিষয় আর কি। এটাকে বলে ডাক্ট অ্যাক্টেশিয়া। ডাক্ট অ্যাক্টেশিয়া আমরা আরও জানবো। আরও একটা টার্ম আছে পিউডি অরেঞ্জ। এটা কিন্তু আমরা পিউডি অরেঞ্জ মানে কি, এই যে এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক পিকচার। তোমরা এটা দেখে কি মনে হচ্ছে? অরেঞ্জের মতো মনে হচ্ছে না? মানে এরকম গর্ত 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 গর্ত, জায়গায় জায়গায় এরকম ফোটা 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 ফোটা। তো এই যে অ্যাপারেন্সটা, একে বলি আমরা পিউডি অরেঞ্জ, অরেঞ্জের মতো দেখতে, অরেঞ্জের খোসার মতো দেখতে। আচ্ছা, তাহলে এই পিউডি অরেঞ্জ বা অরেঞ্জ পিল, অরেঞ্জের যে খোসার মতো অ্যাপিয়ারেন্স, এটা কেন হয়? অ্যাকচুয়ালি আমাদের ডার্মিসের নিচে ওই জায়গায় যে লিমফেটিক সাপ্লাই আছে, ওই লিমফেটিক সাপ্লাইটা অবস্ট্রাকশন হয়। অবস্ট্রাকশনের কারণে এরকম একটা মানে সোয়েলিং হইতে পারে। যেমন ধরো এটাতে পিউডি অরেঞ্জ আছে, এটা সোয়েলড হয়ে গেছে এবং এরকম একটা অরেঞ্জ পিল লাইক অ্যাপিয়ারেন্স করছে। এবং যদি এমন হয় যে ব্রেস্টের অনেক মানে অনেক অংশ বলতে 1/3 বেশি ইনভলভ হয়ে গেছে, তাহলে কিন্তু সেটা ইন্ডিকেট করতে পারে যে পিউডি অরেঞ্জ আমরা পাইছি এবং সেটা ব্রেস্টের 1/3 ইনভলভ করছে, তাহলে সেটা ইনফ্লামেটরি ব্রেস্ট ক্যান্সার হইতে পারে। ওকে, লিমফেটিক ড্রেনেজের কথা যদি আমরা বলি, ব্রেস্টের বেশিরভাগ লিম্ফগুলা এরা ড্রেন করে কোথায়? অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডসে। 85 থেকে 90 ভাগ ক্ষেত্রে এরা অ্যাক্সিলারি লিম্ফ নোডসে ড্রেন করে। তার বাদে কিছু অংশ এরা ইন্টারনাল মেমারি লিম্ফ নোডে ড্রেন করতে পারে, 10 থেকে 15%। অ্যাক্সিলারি লিম্ফ নোডের আমরা জানি, যখন আমরা এক্সামিনেশন করি অ্যাক্সিলারি লিম্ফ নোড, এটার বেশ কিছু গ্রুপ আছে, অ্যান্টেরিয়র, সেন্ট্রাল, অ্যাপিকাল, ল্যাটারাল, পোস্টেরিয়র, মিডিয়াল কিন্তু নাই। হাউএভার, তাহলে এই গ্রুপগুলো আছে। এখন দেখো সার্জিক্যাল কিছু ডিভিশনের কথা আমরা বলি, যে এখানে পেক্টোরালিস মাইনর যে মাসেলটা, সেটার থেকে ল্যাটারালি যেটা, সেটা লেভেল 1, মিডিয়ালি থাকলে লেভেল 3, আর এটার উপরে থাকলে লেভেল 2। এরকম কিছু কথা আছে, আর এত জিনিস আমাদের লাগবে না। পেক্টোরালিস মেজর মাইনরের মাঝে যে লিম্ফ নোড থাকে, সেটাকে বলা হয় রোটাস লিম্ফ নোড। সেন্টিনিয়াল লিম্ফ নোড নামে একটা কথা আছে। আসলে যে কোনো ক্যান্সার, ধরো ব্রেস্টে ক্যান্সার হয়েছে, এখন ব্রেস্ট ক্যান্সার হইলে যেটা ফার্স্ট লিম্ফ নোড এফেক্টেড হবে, সেটাকে আমরা বলি, মানে সাধারণত ফার্স্ট যে লিম্ফ নোডটা মেটাস্টেসিস হবে, এফেক্টেড হয়, সেটাকে বলা হয় সেন্টিনিয়াল লিম্ফ নোড। এখন ধরো সেন্টিনিয়াল লিম্ফ নোডকে আমি এক্সামিনেশন করে দেখলাম এখানে ক্যান্সার নাই, যদি এটা হয় তার মানে হচ্ছে এটাতে যেহেতু আসেনি, অন্য কোনো লিম্ফ নোড আমি পাবো না, মানে মেটাস্টেসিস হয়নি, এটা আমরা ধরে নিতে পারি। তো সেন্টিনিয়াল লিম্ফ নোডটা এই জন্য ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। ওকে, এখন আসা যাক যে আমরা যখন ব্রেস্ট লাম্পকে অ্যাসেস করব, ট্রিপল অ্যাসেসমেন্ট নামে একটা টার্ম আছে, এটা নিয়ে আমাদের একটু জানতে হবে। ট্রিপল অ্যাসেসমেন্ট মানে তিনটে জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করার পরে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে হিস্ট্রি এবং ব্রেস্টের এক্সামিনেশন, এবং এরপরে আমরা কি করবো? রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করবো। তো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে মেইনলি এখানে আমরা বলি ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফি, আর অ্যাকচুয়ালি ম্যামোগ্রাফি জিনিসটা হচ্ছে একটা এক্স রে। কি বললাম? এক্স রে। ব্রেস্টের যে এক্স রে, সেটাই ম্যামোগ্রাফি। এখন এই ম্যামোগ্রাফি আমরা করব। এখন মনে রাখবো সবসময় যে যারা একটু ইয়াং, মানে 40 বছরের ধরো আগে বয়স, এদের ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাফি না করে আলট্রাসোনোগ্রাফি করি নর্মালি, মানে ব্রেস্ট বোঝার জন্য, ব্রেস্ট এক্সামিনেশনের জন্য। কেন করি সেটা আমরা পরে বলবো। আর যদি 40 বছরের বেশি হয়, মানে একটু বয়স্কদের ক্ষেত্রে আমরা ম্যামোগ্রাফি করি, ম্যামোগ্রাফি, ঠিক আছে? মানে ব্রেস্টে এক্স রে করি, মানে মানে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে। এখন আসো, এরপরে আলটিমেটলি আমরা যে কাজটা করবো, বায়োপসি বা বায়োপসি নিয়ে পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, তাহলে এটা করতে পারি। এখন ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা একটু ডিটেল হিস্ট্রি বলতে পারি, আর হচ্ছে ব্রেস্ট এক্সামিনেশন। তো ব্রেস্ট এক্সামিনেশন যখন আমরা করব, আমরা এটাকে ডায়াল ক্লক মেথডে করতে পারি। ডায়াল ক্লক মেথড বলতে কি বোঝায়? ব্রেস্ট, এই যে একটা ব্রেস্ট, তো আমরা ব্রেস্টকে অনেকগুলা মানে ক্লক স্টাইলে ভাগ করবো। এটা যেমন ধরো ফর এক্সাম্পল এটা 5 o'clock, এটা 6 o'clock। তাহলে একটা লাম্প আমি পাইছি, ধরো এই যে একটা লাম্প পাইছি, এই যে একটা লাম্প পাইছি, তাহলে এই লাম্পটা কই আছে? এই লাম্পটা হচ্ছে 5 o'clock পজিশনে আছে, এবং নিপল থেকে, অ্যারিওলা থেকে কতটুকু দূরে সেটা বলবো। অ্যারিওলা মানে বুঝে এই কালো কালো অংশটা অ্যারিওলা, আর এটা মানে নিপল। আচ্ছা, তার মানে এইভাবে, মানে এটাকে বলে ডায়াল ক্লক মেথডে সব থেকে কমনলি এরা করা যাইতে পারে। তাহলে ইনভেস্টিগেশন আমরা 40 বছরের নিচে হইলে সেক্ষেত্রে কি থাকে? গ্লান্স বেশি থাকে। ইয়াংদের ক্ষেত্রে গ্লান্স বেশি থাকে, ফ্যাট কম থাকে। আর মনে রাখবা, গ্লান্সগুলা সাদা দেখায়, ঠিক আছে? যেমন ধরো মানে কিসে? ম্যামোগ্রাফিতে।
ঠিক আছে, ম্যামোগ্রাফিতে গ্ল্যান্ডগুলো সাদা দেখায়, এখন মানে এক্স রেতে। এখন গ্ল্যান্ডগুলো যদি সাদা দেখায় তাহলে একটা টিউমারও ম্যামোগ্রাফিতে সাদা দেখায়। এখন একটা টিউমারও সাদা দেখাবে, গ্ল্যান্ডও সাদা দেখাবে, এখন আমি তো কনফিউজ হয়ে যাব। এই জন্য ইয়াং যারা, তাদের ক্ষেত্রে গ্ল্যান্ড বেশি থাকার কারণে আমি ম্যামোগ্রাফি করব না, ঠিক আছে। আর যারা ওল্ড তাদের ক্ষেত্রে গ্ল্যান্ডস কম থাকে, সো ওই জন্য ওইটা প্রবলেম ক্রিয়েট করে না, ফ্যাট বেশি থাকে বয়স্কদের ব্রেস্টে, তো ম্যামোগ্রাম তাদের ক্ষেত্রে করা যাইতেই পারে। ওকে, এখন আসো যে আমরা ভাইরাস নামে একটা কথা আছে। ভাইরাস, ভাইরাস মানে কি? আমাদের ব্রেস্ট ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম। তো ভাইরাস নামটা একটু মনে রাখো। এটা শুধু ভাইরাসের ক্ষেত্রে আছে তা না, পাইরাসও আছে। পাইরাস মানে পোস্টেডের ক্ষেত্রে এরকম আমরা একটা ইমেজিং রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম করি, সো অনেকগুলো অর্গানের ক্ষেত্রে আছে। হাউএভার এই ভাইরাসে আমাদের একটা স্টোরিং সিস্টেম আছে বা ডাটা সিস্টেম আছে, তো এটা অনুযায়ী আমরা বিভিন্ন ডিসিশন নিতে পারি। আচ্ছা, ভাইরাস জিরো এটা নিয়ে একটু কথা বলি। দেখো, ভাইরাস জিরো যখন আমরা বলতেছি, তার মানে আমরা আসলে একটা পেশেন্ট একটা ডক্টর কাছে আসছে, বাট ডক্টর হচ্ছে তার ইনভেস্টিগেশন করে নাই, ম্যামোগ্রাফি ফর এক্সাম্পল করে নাই, এখন এটা তো করা লাগবে, রাইট? সো একটা অ্যাডিশনাল ইমেজিং লাগবে। সো তাকে ওই অ্যাডিশনাল ইমেজিংটা বা ম্যামোগ্রাম করার জন্য আবারও রিকল করা হয়, ডাকা হয়, এবং এই জন্য আমি তার ক্যান্সারের লাইকলিহুডটা বলতে পারতেছি না। সো এটা এই যে বলতে পারতেছি না, এটা ভাইরাস জিরো। বাট ভাইরাস অন কখন বলতেছি? যখন আমি টেস্ট করে দেখলাম, ধরো ম্যামোগ্রাফি করলাম, দেখে কোনো কিছু ধরা পড়ে না, নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমরা মহিলাটাকে বলবো যে আপনি হচ্ছে 1 বছর পরে আসবেন, তাহলে আমি আপনার আবারও হচ্ছে একটু আপনাকে দেখবো। তারপরে বিনাইন কোনো একটা জিনিস ধরা পড়লো, তাহলে আবার 1 বছর পরে একটা রুটিন এক্সামিনেশন স্ক্রিনিং আমরা করতে পারি। সেক্ষেত্রেও ক্যান্সারের লাইকলিহুড 0%ই আপাতত। যদি প্রবাবলি বিনাইন হয়, তাহলে সেক্ষেত্রে শর্ট টার্ম ফলো আপে বলবো, পেশেন্টকে বলবো আপনি 6 মাস পরে আসেন, সেক্ষেত্রে ক্যান্সার হয়তো বা কিছুটা চান্স থাকতে পারে। যদি সাসপিশিয়াস কেস হয়, মানে ভাইরাস 4 হয়, সেক্ষেত্রে আমরা বায়োপসি নিব, টিস্যু ডায়াগনোসিস করার ট্রাই করবো। 4-এর আবার এ আছে, বি আছে, সি আছে, সিতে ক্যান্সারের চান্স অনেক বেশি। আর যদি হাইলি মানে সাসপিশন অফ ম্যালিগনেন্সি হয়, তাহলে সেক্ষেত্রে বায়োপসি নিয়ে আমরা দেখবো, এবং সেক্ষেত্রে ক্যান্সারের চান্স 95%। আর যদি বায়োপসি নিয়ে আমরা দেখি যে আচ্ছা এটা আসলেই পজিটিভ একটা বায়োপসি, মানে ক্যান্সার হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সার্জিক্যালি এক্সারসাইজ করব, এবং এটাই হচ্ছে আমাদের কথা। তার মানে ভাইরাসের যে একটা মানে রিপোর্টিং অ্যান্ড ডাটা সিস্টেম, এটার মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট ঠিক করতে পারতেছি, আমরা ক্যাটাগরাইজ করতে পারতেছি। এখন মনে রাখতে হবে যে যাদের ব্রেস্ট ক্যান্সারের মানে রিস্ক আছে, যেমন ধরো ফ্যামিলি হিস্ট্রি আছে, হেরিডিটারি সাসেপ্টিবিলিটি আছে, মানে এরকম ক্ষেত্রে আমরা একটা মহিলা, তার ক্ষেত্রে 25 বছর মানে মানে 25 বছরের পরে আমি তাকে স্ক্রিনিং আসতে বলি। বাট নর্মালি একটা মহিলা কখন থেকে ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং করা বেটার, যেমন 40-45 বছর বয়সে সে ব্রেস্টের ক্যান্সারের জন্য স্ক্রিনিং করতে পারে নর্মালি। ওকে, সো এই কয়েকটা কথা আমরা একটু বলতে পারি। তারপরে ম্যামোগ্রাফি মানে অ্যাকচুয়ালি এক্স রে অফ ব্রেস্ট। এখানে আমরা গ্রে 0.1 থেকে 0.2 গ্রে ইউজ করি, সেন্টিগ্রে। আর তারপর হচ্ছে লো রেডিয়েশন এক্সপোজার আমরা দিই, অ্যাকচুয়ালি খুবই লো। এবং এটাতে দুইটা ভিউ আছে, আমরা ম্যামোগ্রাফি যখন করি দুইটা ভিউয়ে করতে পারি। যেমন এক্স রেতে নর্মালি অ্যান্টোপোস্টাল ল্যাটারাল ভিউ থাকে না, এখানে দুই ধরনের ভিউ আছে, একটা হচ্ছে ক্রেনিও কর্ডাল, মানে আমরা বুঝতে পারতেছি উপর থেকে নিচে, আর একটা হচ্ছে মিডিও ল্যাটারাল অবলিক এমএলও, দুইটা ভিউ আছে। এখন মনে রাখবা এই এমএলও যে ভিউ, মিডিও ল্যাটারাল অবলিক, এটাতে সব থেকে বেশি ব্রেস্ট টিস্যু দেখা যায়। তো দুইটা ভিউ আছে, এটা আমরা দেখলাম। এখন ভিউগুলো যদি আমি দেখে যেতাম ভালো হইতো। ধরো কি হয়, এই যে ধরো এই যে মেশিনটা, তো এখানে এই যে ফিমেলটা দাঁড়ায় আছে, এখন ফিমেলটার যে ব্রেস্ট সেটাকে এই জায়গায় দেওয়া হয়, ফিমেলের ব্রেস্টটাকে এই জায়গায় দেওয়া হয়, এবং এভাবে চাপ দিয়ে দুই সাইড থেকে কিন্তু ব্রেস্টটাকে প্রেস করে হচ্ছে কি আমরা উপর থেকে নিচে যখন প্রেস করি তখন ক্রিনিওকর্ডাল ভিউটা নেওয়া হয়। আর মিডিও ল্যাটারাল ভিউটা কীভাবে নেওয়া হয়, এইগুলো তোমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখে নিবা কীভাবে ম্যামোগ্রাফি করা হয়, কারণ এই সম্পর্কে একটা আইডিয়া থাকা ভালো। এটা আমরা জানলাম। লেটেস্ট আরও কিছু টেকনিক আসছে, 3D ফুল ফিল্ড ডিজিটাল টোমোসিনথেসিস নামে একটা টার্ম আছে, যেটা ডেন্স ব্রেস্ট সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে ইউজ হইতে পারে। আর মনে রাখবা সবসময় যে বিনাইন যে লেশন থাকে, ধরো ব্রেস্টে বিনাইন একটা কোনো লেশন আছে, আচ্ছা ব্রেস্টের বিনাইন একটা টিউমারের নাম বলো তো? ফাইব্রোএডিনোমা। আচ্ছা ফাইব্রোএডিনোমা যেটা, এটাতে কিন্তু এই যে ধরো এই যে হচ্ছে গ্ল্যান্ড, আমরা বলছি না গ্ল্যান্ডও সাদা দেখাবে, ইয়াং একটা ফিমেল ধরো, এবং তার লেশনটাও সাদা দেখাবে, টিউমারটাও সাদা দেখাবে। এখন টিউমার যেটা, এটাকে আমরা বলি যেটা হচ্ছে পপকর্ন একটা অ্যাপিয়ারেন্স থাকে,
পপকর্ন অ্যাপিয়ারেন্স, তাহলে এই পপকর্ন অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়? আমাদের হচ্ছে ফাইব্রারিনোমা। এবং ফাইব্রারিনোমা বা বিনাইন কন্ডিশনগুলো কোনটার মধ্যে পড়ে? ভাইরাস 2। আর ফ্যারগুলো যদি কালোই থাকে আমাদের ম্যামোগ্রাফি বা এক্সরেতে, আর গ্ল্যান্ডগুলোও সাদা থাকে, বা ডিফারেন্সিয়েট আমরা করতে পারছি যে একটা পপকর্ন অ্যাপিয়ারেন্স থাকে এবং এটা ফাইব্রারিনোমাতে থাকে। হাউএভার, এবং দেখো যে পপকর্ন ক্যালসিফিকেশন বলি এটাকে আমরা, এবং পপকর্ন ক্যালসিফিকেশন এটা হচ্ছে এক ধরনের ম্যাক্রো ক্যালসিফিকেশন। মনে রাখবো যখন ক্যান্সার হয়, ম্যালিগনেন্ট হয়, তখন সেটাকে আমরা বলি মাইক্রো ক্যালসিফিকেশন। ওকে ফাইন। আর এটা এটা হচ্ছে এটা একটা ভিউ ক্রেনিও কাউডাল, আর এটা হচ্ছে মিডিও ল্যাটারাল অবলিক। এই ভিউতে মনে রাখবা এক্সিলা দেখা যায়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এখানে আমরা এক্সিলারি লিম্ফ নোডও দেখতে পারি। ঠিক আছে, এরপর আসা যাক। আচ্ছা, এখানে আরেকটা বড় কথা, নর্মাল লিম্ফ নোড হচ্ছে কিডনি শেপ থাকে, এদের হচ্ছে ফ্যাটি হাইলাম টিজার থাকে। এই টার্মগুলো অত ক্লিয়ার ভাবে বুঝবা না। আর ম্যালিগন্যান্ট লিম্ফ নোডগুলো রাউন্ডেড হয়, সেটা আর কি এখানে দেখানো হয়েছে। আর ব্রেস্ট আল্ট্রাসাউন্ড, এটা কোনো রেডিয়েশন এক্সপোজার দেওয়া হয় না, এটা হচ্ছে সলিড নাকি সিস্টিক লেশন এটা বোঝার জন্য হেল্পফুল, এবং এরা প্রেগনেন্সিতে আমরা এটা প্রিফার করতে পারি। 40 বছরের কম যারা, তাদের ক্ষেত্রে এটা ইউজ করা যেতে পারে, যেহেতু গ্ল্যান্ড বেশি থাকে, এবং এরা ডাক্টাল লেশন যেমন ডাক্টাল প্যাপিলোমা থাকলে এরা ভালো ডায়াগনোসিস করতে পারে। বিনাইনের ক্ষেত্রে, বিনাইন যে কোনো লেশন, সেটার ক্ষেত্রে ইউজুয়ালি লেশনটা একটু ওয়াইডার, এবং মানে ওয়াইডার বেশি হয় টলারের থেকে। অপরদিকে ম্যালিগন্যান্ট লেশনগুলো টলার বেশি হয় ওয়াইডারের থেকে। আর বিনাইনে ম্যাক্রো ক্যালসিফিকেশন পাওয়া যায়, আর ম্যালিগন্যান্টে মাইক্রো ক্যালসিফিকেশনে পাওয়া যায়। এই কয়েকটা কথা একটু মনে রাখলেই হচ্ছে। আচ্ছা, ব্রেস্ট ইমপ্লান্ট এই টার্মটা বলতে বোঝায় অনেকে মানে ব্রেস্ট ছোট, ব্রেস্টের মধ্যে সিলিকন জেল বা কিছু ভরে বড় করতে চাচ্ছে ব্রেস্টটাকে, ব্রেস্টের সাইজ বাড়াতে চাচ্ছে, কসমেটিক মানে একটা কসমেটিক পারপাসে, মানে সে চাচ্ছে একটু বড় করবে, সে তার ব্রেস্টের সাইজ নিয়ে হ্যাপি না। তো এই যে একটা কিছু ভিতরে ভরে ইমপ্লান্ট করতেছে, এটাকে বলা হয় ব্রেস্ট ইমপ্লান্ট। বা কারো ধরো ম্যাস্টেকটমি করে দেওয়া হয়েছে, ব্রেস্ট কেটে দেওয়া হয়েছে, এখন ব্রেস্ট কেটে দেওয়ার পরে তার ব্রেস্টটা তো নাই এখন এখন বাট ওই জায়গাটা একটু ফোলা ফোলা বা একটা ব্রেস্টের মতো দেখা দরকার, তখনও সে এরকম ব্রেস্ট ইমপ্লান্ট করতে পারে। এমআরআই হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে, সেক্ষেত্রে কোনো কমপ্লিকেশনস বা কোনো প্রবলেম থাকলে সেক্ষেত্রে এমআরআই করা যেতে পারে। তা বাদে মাল্টি সেন্ট্রিক বা মাল্টিফোকাল লেশন, মাল্টিসেন্ট্রিক মানে কি? মাল্টিফোকাল মানে ধরো একটা কোয়াড্রেন্টে অনেকগুলো লেশন আছে, অথবা মাল্টিসেন্ট্রিক মানে অনেকগুলো কোয়াড্রেন্টে লেশন আছে, তাহলে সেক্ষেত্রে এমআরআই করা যাইতে পারে। ওকে, এরপর আসা যাক যে আমরা যদি দেখো এমন হয় যে একটা কোয়াড্রেন্টে অনেকগুলো লেশন আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি করতে পারি, যে ব্রেস্টটা রেখে জাস্ট আমরা মানে সার্জারিটা করতেছি। অপরদিকে যদি এরকম অনেকগুলো কোয়াড্রেন্টে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেস্ট কনজারভেশন সার্জারি করতে পারবো না, আমরা ফুল ম্যাস্টেক্টমি করে দিব। আচ্ছা, তার বাদে হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি স্ক্রিনিং টুল হিসেবে এমআরআই একটা ভালো রোল আছে। যখন ইউএসজি দিয়ে কাজ হচ্ছে না, তখন কিন্তু ডাক্তার লেশনসে আমি কিন্তু তখন এমআরআইতে যাইতে পারি, এবং ইনসিটু কার্সিনোমা যেমন ধরো ডাক্তাল কার্সিনোমা ইনসিটু, সেটার ক্ষেত্রেও এমআরআই বেশি ভালো কাজ করতে পারে। আচ্ছা, এবং আমরা এরপরে কি আমরা কি পড়তেছি? ট্রিপল অ্যাসেসমেন্ট। তো এই ট্রিপল অ্যাসেসমেন্টের মধ্যে থার্ড যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন, এটার মধ্যে আমরা এফএনএসি করতে পারি, বায়োপসি করতে পারি, ট্রু কাট বায়োপসি যেটা। তাহলে এফএনএসি যেটা, এটা হচ্ছে আমরা বলি যে 23 থেকে 30 জি, জি মানে কি? গজ, গজ গজ নিডেল আমরা ইউজ করতে পারি, এবং এটা কিন্তু ব্রেস্ট রিলেশনের জন্য তেমন একটা ইউজ হয় না আসলে, কারণ এটা ফলস নেগেটিভ হওয়ার চান্স বেশি। তারপরে এরা ইনসিটু আর ইনসিটু মানে এখনো ক্যান্সার হয়ে পারে নাই, ক্যান্সারের আগের একটা কন্ডিশন ইনসিটু, এবং ইনভেসিভ ক্যান্সার মানে একেবারে ক্যান্সার হয়ে গেছে, ম্যালিগনেন্সি। তাহলে এই ইনসিটু আর ইনভেসিভের মধ্যে ডিফারেন্সিয়েট ভালো করে করতে পারবে না, সো এরকম বেশ কিছু বিষয় আছে। আচ্ছা, এবং এখানে আমরা কি করি? কোর নিডেল বায়োপসি বা ট্রু কাট বায়োপসি আমরা বলি, তো এই বায়োপসি আমরা করতে পারি, এবং এই বায়োপসি হচ্ছে ব্রেস্ট লাম্পের জন্য ইনভেস্টিগেশন অফ চয়েস। আমরা একটা পিস অফ টিস্যু রিমুভ করি, এবং এখানে আমরা 14G নিডেল ইউজ করতে পারি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে এটা কিন্তু ইনসিশনাল বায়োপসি। এক্সিশনাল বায়োপসি মানে ধর আমি পুরাটা কেটে এনে, ধর একটা লাম্প পুরা কেটে এনে লাম্পে আমি হচ্ছে সেটা বায়োপসি করলে, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলাম, সেটা হচ্ছে এক্সিশনাল বায়োপসি, মানে পুরা কেটে ফেলছি, বাট আমি একটু জাস্ট এ পিস অফ টিস্যু আমরা এখান থেকে আনছি, তাহলে সেটা হচ্ছে ইনসিশনাল, জাস্ট এরকম আর কি। আচ্ছা, আর পাঞ্চ বায়োপসি যেটা, এটা স্কিন লেশন বা প্যাজেডি সেই সকল ক্ষেত্রে ইউজ করা হইতে পারে। ওকে, বাট এক্সিশনাল বায়োপসি গোল্ড স্ট্যান্ডার্ড একটা ইনভেস্টিগেশন, বাট নর্মালি করা হয় না।
বাট এক্সিশনাল বায়োপসি যদি আমরা করি তাহলে সেটা ডিটেকশনের চান্স অনেক বেশি। আমরা ইনসিশনাল বায়োপসি করি। রিস্ক ফ্যাক্টর কি ব্রেস্ট ক্যান্সারের? ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর অনেক হইতে পারে, যে এইজ বেশি, যে কোনো ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর এইজ বেশি, আর্লি ম্যানার কি লেট মেনোপজ। এখন এইটা কেন? কারণ এটার কারণে বেশি টাইম ধরে তার ইস্ট্রোজেন এর এক্সপোজার পাচ্ছে, সে বেশি টাইম ধরে তার বাড়িতে বেশি ইস্ট্রোজেন থাকতেছে। মেনোপজ লেটে মানে বেশি, কারণ মেনোপজ হয়ে গেলে ইস্ট্রোজেন কমে যাবে। এখন মেনোপজ লেটে মানে হচ্ছে বেশি সময় ধরে ইস্ট্রোজেনের প্রভাব থাকতেছে, এবং সেক্ষেত্রে তার হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়বে। তারপর নালিপ্যারিটি মানে হচ্ছে সে এখনো প্রেগনেন্ট হয়নি, তাহলে এরকম একটা কন্ডিশন অনেক সময় ধরে সে থাকতেছে, তাহলে সেক্ষেত্রেও সেটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়াইতে পারে। অবেস মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কেন বেশি? কারণ যারা অবেস তাদের মেনোপজ হয়ে যাওয়ার পরে অনেক ইস্ট্রোজেন তৈরি হতে পারে ফ্যাট থেকে, অ্যারোমেটাইজেশনের মাধ্যমে। তো তখনও কিন্তু আমরা বলি যে তার ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি। তারপরে অ্যালকোহল যারা নেয়, স্মোকিং যারা করে, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, ম্যাটার্নাল বা প্যাটার্নাল, অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, যারা ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন মিলে যায় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয়, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সার রিস্ক বেশি। এবং যখন একটা মা প্রেগনেন্ট হচ্ছে ফার্স্ট টাইম, এবং তার বয়স আমি ধরলাম 30 বা তার বেশি, এত বুড়া বয়সে যে প্রেগনেন্ট হচ্ছে এবং প্রেগনেন্ট হয়ে পরে বাচ্চা জন্মদান করলো, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বেশি। হাউএভার, এরপর আসা যাক যে আমরা মোটামুটি অনেকগুলো টপিক নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। আর স্মোকারদের বেশি হইতে পারে কি কি? যারা বেশি স্মোকিং করে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, ডার্ক ট্যাক্টেশিয়া এবং মন্ডোস ডিজিজ নামে একটা ডিজিজ আছে, এটা হইতে পারে। ওকে, আর কাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কম? যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করায়, 1 বছর বা তার বেশি সময় ধরে ব্রেস্ট ফিডিং করাইছে তার বাচ্চাকে, বা অনেক আর্লি বয়সে বাচ্চা নিছে, এদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কম। বা আরেকটা বিষয়, যে কেউ যদি ওসিপি নেয়, বাট লোডোস ওসিপিতে কি থাকে? ইস্ট্রোজেন থাকে, বাট লোডোস ওসিপি নিছে, এটা কিন্তু ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়াবে না। আচ্ছা, এখন ব্রেস্ট ক্যান্সার আমরা মনে রাখবো যে 10% ক্ষেত্রে ফ্যামিলিয়াল এবং 90% ক্ষেত্রে স্পোরাডিক। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি জিনের মিউটেশনের কারণে ব্রেস্ট ক্যান্সার হইতে পারে? ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার সাধারণত BRCA1 যেটা, এটার মিউটেশনের কারণে হয়ে থাকে। বিআরসিএ যে জিনগুলা হেরিডিটারি ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার সিনড্রোম, এগুলা এর জন্য দায়ী, এগুলার মিউটেশন BRCA মিউটেশনের ক্ষেত্রে। এবং BRCA1 যেটা, এটার মিউটেশন হলে মেনলি ব্রেস্ট ক্যান্সার করতে পারে, এবং এরা বেশি অ্যাগ্রেসিভ হয়। এগুলার কারণে যে ক্যান্সারগুলো হবে সেটা আমরা একটু জানলাম। এখন BRCA1 এর কারণে ব্রেস্টের ওভারিয়ান ক্যান্সার বেশি হয়, এটা মিউটেশনের কারণে। আর প্যানক্রিয়াটিক প্রোস্টেট বা মেল ব্রেস্ট ক্যান্সার যদি হয়, সেটা হইতে পারে BRCA2 মিউটেশনের কারণে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রিলেটিভসদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, তাহলে কিন্তু তাদের অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় বেশ আগে আসতে হবে, এবং তাহলে কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট অপশন আছে। অ্যাঞ্জেলিনা জোলি, এর নাম শুনছো তোমরা? অ্যাঞ্জেলিনা জোলি, ওনার কিন্তু এরকম ব্রেস্ট ক্যান্সার ছিল, এবং ওনার যে ব্রেস্ট ক্যান্সারের কেসটা, উনি ম্যাস্টেকটমি করা হয়েছিল, এবং এই ম্যাস্টেকটমি করার পরে ওনার কেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল। তো এটা একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, যে অ্যাঞ্জেলিনা জোলি ব্রেস্ট ক্যান্সার। তো এটা কিন্তু অনেক ভাইরাল একটা কেস আর কি। হাউএভার, এবং BRCA মিউটেশন যাতে না হয়, এই জন্য বেশ কিছু জিনিস করা উচিত, যেমন ওয়েট রিডাকশন, ওয়েট কম রাখা, রেগুলার এক্সারসাইজ করা, অবেসিটি কমানো, স্মোকিং অ্যালকোহলের স্মোকিং অ্যালকোহল এগুলা থেকে নিজেকে দূরে রাখা, এবং 25 বছর এই যে আমরা কি করতে পারি, MRI করে দেখতে পারি একটু। ওকে, এবং কিভাবে আমরা রিস্ক কমাইতে পারি? আমরা হচ্ছে বাইল্যাটারাল প্রোফাইলেকটিক ম্যাস্টেক্টমি করতে পারি, যেটা হচ্ছে 95% ক্ষেত্রে প্রবলেম বা এই রিডাকশন রিস্ক, রিস্কগুলা রিডিউস করতে পারে। বা বাইল্যাটারাল স্যালপিঙ্গ ওভারেক্টমি করে দেওয়া যেতে পারে, কারণ এই জিনিসগুলো হচ্ছে ওভারির সাথে অ্যাসোসিয়েটেড, এবং ওভারেক্টমি ওভারি কেটে ফেলছি, ফ্যালোপিয়ান টিউব সহ, তাহলে এগুলো যে আমি কেটে ফেললাম, এগুলা ইস্ট্রোজেনের সাথে অ্যাসোসিয়েটেড, ইস্ট্রোজেন আমি কমাইতে চাইতেছি। তো এটার কি একটা বিষয়। তারপরে হচ্ছে ট্যামোক্সিফেন একটা ড্রাগ, যেটাকে আমরা বলি সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর। এটাও ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কিন্তু কিছু কমাইতে পারে, ট্যামোক্সিফেন, রেলাক্সিফেন, এই ড্রাগগুলা। ওকে, আমরা কোর নিডল বায়োপসি বা যেটাকে আমরা ট্রু কাট বায়োপসি বলি, সেটা আমরা করতে পারি, এবং এটা আমরা অলরেডি বলে আসছি। এখন কয়েকটা টার্ম একটু আমরা বলি, যে হিস্টোলজিক্যাল টাইপ ব্রেস্ট ক্যান্সারের, সেক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারে মেইনলি আমরা যখন বলবো বিনাইন টিউমার কি আছে, ফাইব্রাডিনোমা, এই নামটা মাথায় থাকতে হবে। আর ম্যালিগন্যান্ট টিউমার কি? ম্যালিগন্যান্ট টিউমার মধ্যে আছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা আর ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, একটা তো বললাম।
তো এটাই হচ্ছে মেইনলি আমরা মাথায় রাখবো যে ব্রেস্ট ক্যান্সারের মধ্যে। তা বাদে আরো ধরনের ক্যান্সার থাকতে পারে, যেমন টিউবুলার টাইপ, মিউসিনিয়াস টাইপ, মেডুলারি টাইপ। তো এর মধ্যে টিউবুলার টাইপের প্রগনোসিস একটু ভালো। আমরা ইমিউনো হিস্টোকেমিস্ট্রিটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ আমাদের ব্রেস্ট ক্যান্সারে ওই জায়গায় ব্রেস্টের ওই জায়গায় আমরা ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, তারপর একটা রিসেপ্টর আছে যেটাকে বলে আমরা হার টু নিউ রিসেপ্টর, এগুলা পজিটিভ কিনা, মানে এই রিসেপ্টরগুলো আছে কিনা, এই রিসেপ্টরগুলো পজিটিভ কিনা, এই জিনিসগুলো আমরা চেক করি। যদি এবং এগুলো চেক করে হচ্ছে আমরা একটা ক্লাসিফিকেশন এর বিষয়াদিও আছে, সেগুলো আমরা দেখব যে যদি এমন হয় যে পিআর পজিটিভ, HER2 নেগেটিভ, এটাকে বলে আমরা লুমিনাল এ, এটা প্রগনোসিস ভালো এই ব্রেস্ট ক্যান্সারে। আর ধরো ইআর পজিটিভ, পিআরও পজিটিভ, মানে তিনটেই পজিটিভ যদি হয় তাহলে সেটা লুমিনাল বি হইতে পারে। এবং সেক্ষেত্রে আমরা বলি যে এটার প্রগনোসিস কিছুটা পোর। আর HER2 ইনডিস, মানে HER2 জাস্ট পজিটিভ, এরকম একটা কেস থাকতে পারে। আর আরো আছে বেজাল লাইক মানে কোনোটাই পজিটিভ না, এটা আর কি একটা বিষয়। তো বেজাল লাইক যেটা, এটার সব থেকে বেশি অ্যাগ্রেসিভ আমরা বলি, এবং এটা এই ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি রিকারেন্স হইতে পারে, ওর্স প্রগনোসিস, এবং ইয়াংদের বেশি হয়। ওকে, এবং স্টেজিং এর মানে ব্রেস্ট টিউমারের স্টেজিং আছে, টিএনএম স্টেজিং, সেটা আমরা একটু মাথায় রাখতে পারি বা একটু পড়ে নিতে পারি। মনে রাখবা যে এখানে আমরা যখন টিউমারের সাইজের কথা বলি, আমরা টিউমার সাইজের কথার ক্ষেত্রে আমরা যদি টিআইএস, এটা বলতে কি বুঝে, এটা বলতে বোঝে যে সেটা ইনসিটু অবস্থায় আছে, সেটা ডাক্টাল কার্সিনোমা ইনসিটু, এরকম একটা অবস্থায় হয়তো বা আছে, এটা আর কি। আর যদি 2 সেন্টিমিটার বা তার থেকে কম হয় তাহলে সেটা মানে হচ্ছে T1। আর যদি T2 কখন হবে, যদি 2 থেকে 5 সেন্টিমিটার হয়, 5 সেন্টিমিটার বেশি হলে T3। আর চেস্ট ওয়ালকে ইনভলভ করে ফেললে, চেস্ট ওয়াল বলতে সেটাস অ্যান্টিরিয়র রিবস বা ইন্টারকোস্টাল মাসেলগুলোকে ইনভলভ করলে আমরা T4A বলতেছি, T4B বলতেছি যদি স্কিনকে ইনভলভ করে ফেলে, আর T4C বলতেছি যদি এই দুইটা একসাথে থাকে। আর এক থেকে একেবারে মানে ওর্স্ট টাইপের একটা হচ্ছে T4D, যেটা ইনফ্লামেটরি ক্যান্সার আমরা বলি। আচ্ছা, ঠিক আছে। আর N0 মানে কোনো রিজনাল লিম্ফ নোডকে ইনভলভ করে না, N1 মানে রিজনাল লিম্ফ নোডকে ইনভলভ করছে, মানে ওই সাইডে যে সাইডে ব্রেস্ট ক্যান্সার ওই সাইডে একদিকে লিম্ফ নোডকে ইনভলভ করছে। সেরকম বেশ কিছু বিষয় আছে এখানে। আর M0 মানে কোনো মেটাস্টেসিস হয়নি, M1 মানে মেটাস্টেসিস হয়েছে। আর ব্রেস্ট ক্যান্সার কোথায় মেটাস্টেসিস হয়? আনসার হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার আমরা জানি যে, তবে তার আগে একটা কথা বলেছি যে প্রোস্টেট যে ক্যান্সার, এটা হচ্ছে বোনসের মধ্যে লাম্বার ভার্টিব্রাতে ভালো মেটাস্টেসিস হয়, এবং তার বাদে ব্রেস্ট এর ক্যান্সার কিন্তু বোনসে মেটাস্টেসিস হয়, এটা একটু আমরা জানলাম। এবং বোনসের মধ্যে লাম্বার ভার্টিব্রা তেই হচ্ছে মেটাস্টেসিস হয়, কারণ ওইখানে ভালভলেস ভেইন থাকে, ভ্যাটসন প্লেক্সাস থাকে ওইখানে, এবং এটার কারণে লাম্বার ভার্টিব্রা বেশি এফেক্টেড হয়, এবং অস্টিওলাইটিক টাইপের মানে মেটাস্টেসিস ওখানে করে, মানে বনে যায়, বনকে ধ্বংস করে দেয়। কিছু ক্যান্সার আছে যেগুলো অস্টিওব্লাস্টিক, মানে ওইখানে বনে বেশি ওভার গ্রোথ করে। ওকে, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা মানলাম। পেট সিটি, এই ইনভেস্টিগেশন আমরা কখন করি? পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, তো এটা এক ধরনের সিটি স্ক্যান, এবং এটা আমরা করি স্টেজিং এর জন্য। ঠিক আছে, স্টেজিং এর জন্য আমরা এটা করি, এবং এখানে এক ধরনের ডাই ইউজ করা হয়, এটা আমরা একটু জানলাম। আচ্ছা, এবং ব্রেনের ক্ষেত্রে আবার পেট সিটি করা যায় না, এটা ব্রেনের ক্ষেত্রে আমরা এমআরআই করি। তবে প্রোস্টেটের ক্ষেত্রে আমরা প্রোস্টেট স্পেসিফিক মেমোরি অ্যান্টিজেন প্যাট নামে একটা টেস্ট করা যেতে পারে। হ্যাঁ, এখন আসো যে আমরা ট্রিটমেন্ট মডালিটির কথা বলি ব্রেস্ট ক্যান্সারে। এক হইতে পারে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোনাল থেরাপি। তো সেক্ষেত্রে কি কি সার্জারি আছে? একটা আছে হচ্ছে যে আমরা বলি যে ম্যাস্টেকটমি আছে, একটা হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি, মানে কনজারভেশন করে রাখবো, ব্রেস্টটা কেটে ফেলবো না, আর একটা তো মাস্টেকটমি। তার বাদে আমি লিম্ফ নোড সার্জারি করতে পারি, লিম্ফ নোড ডিসেকশন করব। আমরা ম্যাস্টেকটমি নিয়ে কিছু কথা বলি, যে ইন্টার ব্রেস্টে যখন ফেলে দিচ্ছি সেটাকে আমরা ম্যাস্টেকটমি বলতেছি। এর মধ্যে রেডিক্যাল ম্যাস্টেকটমি থাকতে পারে, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি থাকতে পারে, আর হচ্ছে সিম্পল ম্যাস্টেকটমি থাকতে পারে। তোমরা হচ্ছে ইএনটির কথা মনে করো, ম্যাস্টোয়েডেক্টমি আমরা পড়ছিলাম ওইটার মতো। ম্যাস্টেকটমি মানে রিমুভাল অফ ব্রেস্ট, এটা আর কি। তো রেডিক্যাল ম্যাস্টেকটমি মানে আমরা অনেক কিছু কাটতেছি, ব্রেস্ট কাটতেছি, নিপল অ্যারিওলা কাটতেছি, পেক্টোরালিস মেজর মাইনর মাসেল কাটতেছি, এবং লেভেল 1 2 3 এক্সিয়াল লিম্ফ নোডস কাটতেছি। আর মডিফাইড রেডিক্যাল মানে হচ্ছে ব্রেস্ট কাটতেছি,
তারপরে ব্রেস্টের পাশাপাশি আমরা এখানে নিপল অ্যারিওলা কমপ্লেক্স কাটতেছি, পেক্টোরাল ফ্যাসিয়া কাটতেছি, লেভেল 1 2 3 অ্যাক্সিলারি লিম্ফ নোড কাটতেছি। আর সিম্পলের ক্ষেত্রে ব্রেস্ট, তারপরে হচ্ছে নিপল অ্যারিওলা কমপ্লেক্স, পেক্টোরাল ফাসা আর লিম্ফ নোড এখানে আমরা কিন্তু কাটি না, ঠিক আছে। কমপ্লিকেশন কি হইতে পারে ম্যাস্টেকটমিতে বা এই যে অ্যাক্সিলারি লিম্ফ নোড কাটতেছি? এক তো হচ্ছে ব্লিডিং হইতে পারে, সো প্রাইমারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ বা সেকেন্ডারি হেমোরেজ এগুলো হইতে পারে। নার্ভ ইনজুরি হইতে পারে, কি নার্ভ হইতে পারে, যেমন ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ, তারপরে লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নার্ভের আরও নাম আছে, যেমন নার্ভাস সাইটাস অ্যান্টিরিয়র নার্ভ অফ বেল। তো এটার ইনজুরির কারণে উইঙ্গিং অফ স্কাপুলা হইতে পারে, সো আরও নার্ভের ইনজুরি হইতে পারে। ফ্লাপ নেক্রোসিস হইতে পারে, ব্লাড সাপ্লাই ঝামেলা হয়ে। সেরোমা ফর্মেশন হইতে পারে। সেরোমা ফর্মেশন মানে ফ্লাপের নিচে, আমি যে ফ্লাপটা দিছি ওই ফ্লাপের নিচে হচ্ছে পানি জমছে, এবং এই জন্য আমরা রোমোভ্যাক সাকশন ড্রেন নামে একটা ড্রেন আছে, এটা আমরা ইউজ করতে পারি। হাউএভার এরকম কিছু টার্ম আছে। তারপরে হচ্ছে পোস্ট ম্যাস্টেকটমি, ওই জায়গায় হচ্ছে কি হইতে পারে, লিম্ফেডিমা হইতে পারে, লিম্ফেডিমা, ঠিক আছে। এবং আপার লিম্ফেডিমার মোস্ট কমন একটা কারণ হচ্ছে ম্যাস্টেকটমির পরে এরকম লিম্ফেডিমা হচ্ছে, দেখো হাত ফুলে গেছে ম্যাস্টেকটমির পরে, তার হয়তো বা ব্রেস্ট কাটা হয়েছিল তারপরে, এবং এরা ফিউ উইকস বা মান্থস পরে হইতে পারে সার্জারি। ওকে, এরপরে আসো যে আমরা কিভাবে এটা কেয়ার করব। আমরা হচ্ছে স্কিন কেয়ার করব, লিম্ফেডিমা ম্যাসাজ করব, স্ট্রোকিংস, মুজা টাইপের পরানো যাইতে পারে, এবং এক্সারসাইজ করাবো। আচ্ছা, তারপর হচ্ছে লোকাল রিকারেন্স হইতে পারে, এবং ফ্যান্টম ব্রেস্ট সিনড্রোম নামে একটা কন্ডিশন আছে, যে পেশেন্ট ফিল করে যে তার ব্রেস্ট এখনো আছে, এরকম একটা। ওকে, সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি নিয়ে একটু কথা বলি, যে এটা মানে হচ্ছে ফাস্ট ড্রেনিং লিম্ফ নোড, যেটা ফার্স্টে ক্যান্সার থেকে ফার্স্টে যে লিম্ফ নোডটাকে অ্যাটাক করে, এবং এটা মেইনলি লেভেল 1 যে অ্যাক্সিলারি লিম্ফ নোড সেটাকে অ্যাটাক করে। এবং এক্ষেত্রে আমরা মানে সেটা আমরা যখন কাটি, সেটা যখন বায়োপসি করি, মানে সেখান থেকে আমরা যখন বায়োপসি করতেছি সেটাকে আমরা বলতেছি সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি। এবং কোথায় কোথায় সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি নেওয়া হয়, আমরা বলি যে ম্যালিগন্যান্ট মেলানোমা, ব্রেস্ট ক্যান্সার, পেনাইল ক্যান্সার মানে পেনিসে ক্যান্সার, বালভার ক্যান্সার, হেড নেক ক্যান্সারে সেন্টিনাল লিম্ফ নোড বায়োপসি ইউজুয়ালি নেওয়া হয়। সেক্ষেত্রে আমরা একটা ব্লু ডাই টেকনিক ইউজ করতে পারি। তারপর আসো কেমোথেরাপি, রেডিওথেরাপি। আমরা যদি দেখি যে পজিটিভ লিম্ফ নোডস আছে, লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, ইয়ার পিআর নেগেটিভ টিউমার, সেগুলো পজিটিভ নেই, এগুলো পজিটিভ থাকা ভালো, মনে রাখবে স্ট্রোজেন রিসেপ্টর, প্রোস্টেরন রিসেপ্টর যদি পজিটিভ থাকে তাহলে এরা মানে কি বলে, এরা ভালো, গুড প্রগনোসিস। বাট অ্যাকচুয়ালি এগুলো নেগেটিভ থাকলে সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি ইউজ করতে হবে। হার্ড টু নিউ পজিটিভ, এটা আবার ভালো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিব। মেটাস্টেসিস যদি থাকে কেমোথেরাপি দিতে পারি। আর নিউ এডজুভেন্ট কেমোথেরাপি করে দেবো। নিউ এডজুভেন্ট কেমোথেরাপি মানে সার্জারির আগে আমি হচ্ছে মানে যে কেমোথেরাপি দিই এবং ওই টিউমারটাকে একটু ছোট করতে চাচ্ছি, এটাকে বল নিউ এডজুভেন্ট কেমোথেরাপি। এটা লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। ট্রিপল নেগেটিভ মানে তার পিআর রিসেপ্টর, ইআর রিসেপ্টর এবং হার টু নিউ রিসেপ্টর তিনটেই নেগেটিভ, অথবা হার টু নিউ পজিটিভ, অথবা লার্জ টিউমার, তার সার্জারি করবে সে, তার আগে আমি নিউ এডজুভেন্ট কেমোথেরাপি দিয়ে নিচ্ছি। কেমো পোর্ট নামে একটা কথা আছে, এটা ক্লাভিকলের নিচে প্লেস করা হয়, এবং কেমো ড্রাগগুলো দেওয়ার জন্য এরা থ্রোম্বোফ্লেবাইটিস প্রিভেনশনের রোল প্লে করে। এটা আর কি এখানে একটি ইম্পর্টেন্ট কথা। কেমোথেরাপি রেজিমেন আছে কিছু, আমরা বলি যে সিএএফ, সিএমএফ এরকম কিছু রেজিমেনের কথা বলা হয়। যেমন হচ্ছে এক্ষেত্রে সাইক্লোফসফামাইড, অ্যাড্রিয়ামাইসিন আর এক নাম কি ডক্সোরুবিসিন আর কি, ডক্সোরুবিসিন, তারপরে 5-ফ্লুরিডাসিল, মেথোট্রিক্সেট, এই ড্রাগগুলো ইউজ করা যাইতে পারে। তবে তার বাদে এখন আরেকটু ভালো, যেমন হচ্ছে 4টা সাইকেল দিয়ে পরবর্তীতে হচ্ছে আবার 4টা সাইকেল, মানে এরকম আর কি। এক্ষেত্রে আমরা বলি যে অ্যাড্রিয়ামাইসিন বা ডক্সোরুবিসিন, তারপরে ট্যাক্সেন্স যেমন প্যাকলিট্যাক্সেল, ডসিট্যাক্সেল, এপিরুবিসিন, সাইক্লোফসফামাইড, এই ড্রাগগুলো আমরা ইউজ করতে পারি। তবে এই পেক্লিট্যাক্সেল দিলে পেরিফেরাল নিউরোপ্যাথি হওয়ার একটা চান্স আর কি থাকে। রেডিওথেরাপি আমরা কখন দিব, যদি লিম্ফ নোড পজিটিভ হয়, টিউমার 5 সেন্টিমিটার থেকে বড় হয়, লোকালি অ্যাডভান্স ব্রেস্ট কার্সিনোমা হয়, এবং ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি পরে যদি রিমেইনিং থেকে থাকে কিছু ক্যান্সার কিছু, তাহলে সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিতে পারি। তো রেডিওথেরাপি আবার হোল ব্রেস্ট ইরেডিয়েশন হইতে পারে, বা অ্যাক্সিলারেটেড পার্শিয়াল ব্রেস্ট ইরেডিয়েশন হইতে পারে। সেক্ষেত্রে আমরা পার্শিয়াল ব্রেস্টে যখন দিব তখন সেটাকে অ্যাক্সিলারেটেড পার্শিয়াল ব্রেস্ট ইরেডিয়েশন বলতেছি। পুরো ব্রেস্টে দিলে সেটা কিন্তু এই যে হোল ব্রেস্ট ইরেডিয়েশন। এটা 25 দিন দিতে হয় হোল ব্রেস্টটা, আর পার্শিয়ালটা 5 দিন। এখানে কত গ্রে ইউজ করা হয় সেটাও বলে দেওয়া আছে। হরমোনাল থেরাপির মধ্যে কিছু হরমোনাল থেরাপি আমরা দিতে পারি, কিছু ড্রাগ আমরা দিতে পারি, যেমন ট্যামোক্সিফেন, ড্যালোক্সিফেন, এগুলো আমরা 5 বছর ধরে দিই, এবং তারপরে 10 বছর পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। তবে এগুলোর কিছু সাইড ইফেক্ট অবশ্যই আছে, হট ফ্লাশ হওয়া, তারপরে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হওয়া, ডিপ ভেইন থ্রোম্বোসিস হওয়া,
আর পোস্ট মেনোপজাল ওমেনে আমরা ইউজুয়ালি লেট্রোজল, অ্যারোমেটেস ইনহিবিটর যে ড্রাগগুলো, কারণ তাদের ইস্ট্রোজেন কীভাবে তৈরি হয়, ফ্যাট থেকে, তো ওই ফ্যাট থেকে যাতে ইস্ট্রোজেন তৈরি না হইতে পারে তার জন্য আমি এই ড্রাগগুলো দিতেছি। 5 থেকে 10 বছর এটা দিতে পারি এবং এটা অস্টিওপোরিসিস করতে পারে। আর্লি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেমন ধরো T1, T2, N0 বা N1, M0, এই সকল ক্ষেত্রে বেসিক্যালি এখানে দেখো ট্রিটমেন্ট অপশনের মধ্যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোনাল আছে, এরকম বেশ কিছু কথা আর কি এখানে বলা আছে। ফার্স্টে আমরা হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করতে পারি। যদি সেটাতে কাজ না হয় তাহলে আমরা সেন্ট্রাল লিম্ফ নোড বায়োপসি করব। যদি হচ্ছে ব্রেস্ট কনজারভেটিভ মানে সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তাহলে ম্যাস্টেক্টমি করব। তারপর আমরা কিভাবে কেমোথেরাপি দিব সেটা বলা হয়েছে, যে যদি লো রিস্ক হয় মলিকুলার টেস্টিং করে, এই যে ERPR বা এগুলো করে হার্ট টু নিউ, তাহলে কেমোথেরাপি অ্যাভয়েড করবো। বাট হাই রিস্ক করলে আমার কেমোথেরাপি দিতে হবে। হার্ট টু নিউ পজিটিভ হইলে আমার কেমোথেরাপি দিতে হবে। ওকে, ঠিক আছে। আর ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি পরে বা লিম্ফ নোড পজিটিভ হইলে আমরা রেডিওথেরাপি দিতে পারি। আর হরমোনাল থেরাপির ক্ষেত্রে আমরা ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোস্টেরন রিসেপ্টর এগুলো যদি পজিটিভ হয় সেক্ষেত্রে জাস্ট হরমোনাল থেরাপি দিয়েও কাজ করা যাইতে পারে। মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সার মানে সেটা অনেক ছড়াই ছড়াই গেছে, সেক্ষেত্রে আমার ট্রিটমেন্ট অপশন একটাই, সেটা হচ্ছে আমার প্যালিয়েটিভ থেরাপি। জাস্ট আমি মানে সে হয়তো বেশি দিন বাঁচবে না, আমি তার দিনক্ষণ গুনতে থাকবো, বাট যতদিন বেঁচেছে তার কোয়ালিটি অফ লাইফকে আমি ইমপ্রুভ করতে চাই, সেক্ষেত্রে প্যালিয়েটিভ থেরাপি, এরকম বেশ কিছু থেরাপি আমি ট্রাই করতে পারি। ওকে, প্রেগনেন্সিতেও ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, এটা ইম্পর্টেন্ট, বা ডেলিভারির 1 বছর পরে ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, এবং এগুলো অ্যাগ্রেসিভ টিউমার হয়। কোর বায়োপসি করে আমি এটা, কোনিডেল বায়োপসি করে আমি এটা ডায়াগনোসিস করতে পারি, এবং আমরা USGও করতে পারি। ম্যানেজমেন্টে আমরা বলি ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি সেকেন্ড থার্ড ট্রাইমাস্টারে, তারপরে রেডিয়েশন দিব, রেডিওথেরাপি দেবো আফটার ডেলিভারি, আর ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা ম্যাস্টেক্টমি করতে পারি। আর কেমোথেরাপি হচ্ছে ফার্স্ট ট্রাইমাস্টার কন্ট্রাইন্ডিকেটেড, বাট সেকেন্ড থার্ড ট্রাইমাস্টারে আমি দিতে পারবো। আর হরমোন থেরাপি, রেডিওথেরাপি এগুলো সব ট্রাইমাস্টারে মানে প্রেগনেন্সিতে আমি দিতে পারবো না আসলে। আর বাইলেটারাল ব্রেস্ট ক্যান্সার কখন হবে, যখন অ্যাকচুয়ালি BRCA পজিটিভ হয় সেই সকল ক্ষেত্রে। আর ইউজুয়ালি আমরা বলছি না যে ডাক্টাল কার্সিনোমা, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, তারপরে কিন্তু ইনভেসিভ লোবিউলার কার্সিনোমাও আছে, মানে লোবিউলার কার্সিনোমা। সো লোবিউলার কার্সিনোমাগুলো ইউজুয়ালি বাইলেটারাল হয়, আর ডাক্টাল কার্সিনোমাগুলো ইউনিল্যাটারাল হয়, ঠিক আছে। তাহলে যদি দুই ব্রেস্টে আমি ক্যান্সার পাই তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু দুইটা সেপারেটলি স্টেজিং করতে হবে। ওকে, অ্যান্ড মেল ব্রেস্ট ক্যান্সারের কথা বলা হয়েছে, এটা ইউজুয়ালি BRCA2 যদি মিউটেশন হয়, অবিসিটি, ক্লাইনফেল্টার সিনড্রোম যাদের থাকে, অ্যালকোহল যারা অনেক বেশি, লিভার সিরোসিস যাদের থাকে তাদের ক্ষেত্রে হতে পারে, এবং ব্রেস্ট যে লাম্প হবে সেটা অনেক বেশি হার্ড হবে। বায়োপসি করবো, এবং ম্যানেজমেন্ট হচ্ছে ফিমেল ব্রেস্ট ক্যান্সারের মতোই ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি। ডাক্টাল কার্সিনোমা ইন সিটু আর লোবিউলার কার্সিনোমা ইন সিটু এগুলো অ্যাকচুয়ালি নন ইনভেসিভ কার্সিনোমা, এখনো ক্যান্সার হয়নি। এগুলো বিভিন্ন টাইপ আছে, প্যাপিলারি টাইপটা মোস্ট কমন, এবং এগুলাতে মাইক্রো ক্যালসিফিকেশন পজিটিভ থাকে, ERPR পজিটিভ থাকে। ডায়াগনোসিসে আমরা ইমেজ গাইডেড কোর বায়োপসি করতে পারি, সার্জারি সিম্পল ম্যাস্টেক্টমি করতে পারি, তবে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারির পরে আমরা আবার রেডিওথেরাপি দিতে পারি। আর যদি এক্সটেন্সিভ মাইক্রো ক্যালসিফিকেশন থাকে সেক্ষেত্রে আবার ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি করবো না, কোনো কেমোথেরাপির রোলের ক্ষেত্রে নাই, হরমোনাল থেরাপি আমরা দিতে পারি। লোবিউলার কার্সিনোমা ইন সিটু, এটা ডাক্টাল কার্সিনোমা ইন সিটুর কথা বললাম। লোবিউলার কার্সিনোমা ইন সিটু এরা হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে এদেরকে বলা হয়, লোবিউলার কার্সিনোমা ইন সিটু, এবং সেক্ষেত্রে এরা ইউজুয়ালি ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয়, পেশেন্টকে সার্ভিলেন্সের আন্ডারে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবং ইনভেসিভ লোবুলার যেগুলা, সেগুলোর মধ্যে আমরা বলি যে বাইলেটারাল হওয়ার একটা চান্স থাকে এই ক্যান্সার, মানে এখান থেকে বাইলেটারাল ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা চান্স থাকে। ব্রেস্ট অ্যাবসেস নিয়ে একটু কথা বলি। ইউজুয়ালি ল্যাকটেশনাল ব্রেস্টে ব্রেস্ট অ্যাবসেস হওয়ার চান্স বেশি, স্টাফিলোকক্কাস অরিয়াস দ্বারা এটা মেইনলি হয়, চাইল্ডের মুখ থেকে, অরোফেরিক্স থেকে এটা যাইতে পারে, এবং এন্ট্রি পয়েন্টে ক্র্যাক নিপল হইতে পারে, দ্যাটস ইনফ্লাম একটা কন্ডিশন, এবং পেইন, সুয়েলিং, ফিভার এগুলো থাকবে, সাইন অফ ইনফ্লামেশন থাকবে, ফ্লাকচুয়েশন লেটলি হইতে পারে, অ্যাবসেস যখন অনেক বেশি প্রসিড করে গেছে, এবং ফ্লাকচুয়েশন একটা লেট সাইন। ব্রেস্ট অ্যাবসেসের ক্ষেত্রে প্যারোটিড অ্যাবসেস, ইস্টিওরেক্টাল অ্যাবসেস, পামার বা প্লান্টার অ্যাবসেসের ক্ষেত্রে কিভাবে ডায়াগনোসিস করবো, আমরা আলট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে পারি ব্রেস্ট অ্যাবসেস। অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যামোক্সিসিলিন, ক্লাবুলিনিক অ্যাসিড, অ্যামোক্সিক্লাব যেটা, অথবা ক্লোক্সাফিলিন এটা দিতে পারি, পেইন কিলার দিতে পারি। ব্রেস্ট মিল্ক বের করতে হবে অবশ্যই, ভিতরে থাকলে আরও বেশি প্রবলেম ক্রিয়েট করবে, সোয়েল করে ফেলবে ব্রেস্ট থেকে। যদি পাস থাকে তাহলে আমরা 2বার চেষ্টা করবো অ্যাটলিস্ট USG গাইডেড অ্যাসপিরেশন করার জন্য। যদি
অ্যাক্সেস স্টিল রিকারেন্ট থাকে, বারবার হয়, তাহলে ইনসিশন ড্রেনেজ করতে হবে। ব্লেড নাম্বার 2 নামে একটা ব্লেড আছে, ওটা দিয়ে। এবং যদি নন ল্যাকটেশনাল মানে ল্যাকটেশনাল না, মানে প্রেগনেন্সির পরে না, এমনিতেই ব্রেস্ট অ্যাবসেস হচ্ছে রিকারেন্ট বারবার, সেটা হতে পারে টিউবারকুলোসিসের কারণে, ইডিওপ্যাথিক গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস হতে পারে, ইনফ্লামেটরি ক্যান্সারের কারণেও হতে পারে। তাহলে সেই জিনিসগুলো আমরা একটু জাস্ট জানবো। যেমন যদি ইডিওপ্যাথিক গ্রানুলোমাটাস ম্যাস্টাইটিস হয়, আমরা স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। আর টিউবারকুলোসিসের অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিব। আর যদি ইনফ্লামেটরি ক্যান্সার, তাহলে ক্যান্সারের ট্রিটমেন্ট দিব। এখানে একটা টার্ম আছে যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ANDI, মানে অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। এই টার্মটা, এর ফুল ফর্মটা জানতে হবে, যে অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। এটার মধ্যে কি কি আছে? 15 থেকে 25 বছরের মধ্যে ফাইব্রোডিনোমা এটার মধ্যে পড়বে। তারপর হচ্ছে 25 থেকে 40 বছরের মধ্যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, বা এটাকে ফাইব্রোঅ্যাডিনোসিসও বলা হয়, এটা পড়বে। আর 40 বছরের বেশি হলে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাক্তার অ্যাক্টিসিয়া, এগুলা। হাইবার ফাইব্রোডিনোমা এরা হচ্ছে মোস্ট কমন ব্রেস্ট লাম্প আমরা বলতে পারি। একটা ইয়াং ফিমেল, আমি ধরলাম 15 থেকে 25 বছর বয়সে একটা মেয়ে, ব্রেস্টে একটা ফোলা আছে, সো সে খুবই কনসার্ন আমার ব্রেস্ট ক্যান্সার হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা ক্যান্সার না, এটা বিনাইন একটা কন্ডিশন। ইউজুয়ালি মাছটা একটু মানে শক্ত হয়, পেইনলেস থাকে, পেইন থাকে না, একটু লোবুলেটেড থাকতে পারে এবং মোবাইল থাকে। এটাকে আমরা ব্রেস্ট মাউসও বলে থাকি, ইম্পর্টেন্ট, ব্রেস্ট মাউস বলা হয়। ঠিক আছে, মানে মাউস মানে হচ্ছে যেহেতু মোবাইল থাকে, সো মানে মনে হচ্ছে চলাফেরা করতেছে এরকম একটা বিষয়, মাউসের মতো। ইউএসজি ব্রেস্ট করে অ্যাকচুয়ালি আমরা, যেহেতু ইয়াং ফিমেল, আমি ইউএসজি করবো এবং স্মুথ ওয়েল ডিফাইন টিউমার পাবো, ওয়াইড, এবং এরা ওয়াইডার থাকে। আমরা আগেই বলছি বিনাইন টিউমারগুলো ইউজুয়ালি ওয়াইডার থাকে টলারের থেকে, ম্যালিগনেন্টগুলো বেশি টলার থাকে। এবং তারপরে আসো যে বাইরের স্টুয়ের মধ্যে এরা পড়বে, যেহেতু বিনাইন কন্ডিশন। আচ্ছা, এবং ট্রিটমেন্ট আমরা কি করব? সার্জারি তখনই লাগবে যদি সাইজ বড় হয়, বা ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার থাকে, বা পেইনফুল হয়, অথবা কসমেটিক পারপাস আমরা সার্জারি করতে পারি। পেশেন্ট যদি চায় তাহলে করতে পারি। যদি অনেক বড় সাইজের হয়, 4 থেকে 5 সেন্টিমিটার বেশি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সার্জারি করবো। সো ফাইব্রোডিনোমা কখন সার্জারি করবো সেই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। সার্জারিতে আমরা লেটেস্ট মেথডের মধ্যে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড বা স্কারলেস ব্রেস্ট সার্জারি করা হয়, বাট আগে হচ্ছে ইনসিশন, যেমন পেরিঅ্যালভিউলার ইনসিশন এবং ক্লোজার সাবকিউটিকুলার সুচার দিয়ে 3-0 মনোক্রিল এই থ্রুতে সার্জারি করা হইতো। বাট এখন ভ্যাকুয়াম অ্যাসিস্টেড বা স্কারলেস ব্রেস্ট সার্জারি এর মাধ্যমে করা যাইতে পারে। আচ্ছা, নো ইনক্রিজ ইন ভাস্কুলারিটি, সেটা বলা হয়েছে যে কোনো ভাস্কুলারিটি বেশি পাবো না আর কি। ফাইলার্স টিউমার নিয়ে একটু কথা বলি। এদেরকে আমরা সিস্টোসার্কোমা ফাইলার্সও বলে থাকি। এরা ব্রেস্টের স্টোমা টিউমার, এবং এরা 40-50 বছরের বয়সে ওই সময় দেখা দিতে পারে। এরা র্যাপিডলি গ্রো করে, এই যে দেখো ফাইলার্স টিউমার। এবং এরা ব্রেস্টের সাইজ অনেক বাড়াই দেয়, ফার্ম হার্ড একটা ফিলিং পাওয়া যায়। এবং লিম্ফ নোডে এরা মানে স্প্রেড মানে অত একটা করে না, এবং যদি ম্যালিগনেন্ট হয় তাহলে লাঙে মেটাস্টেসিস করতে পারে। ইউএসজি, কোর বায়োপসি, এগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করবো। কনফার্মেটরির জন্য কোর বায়োপসি। এবং আমরা হচ্ছে ট্রিটমেন্টে কি করব? সার্জারি করব। আমরা ওয়াইড লোকাল এক্সিশন, বা আমরা লাম্পেক্টমি, যে লাম্পটা আছে এটাকে লাম্পেক্টমি করতেছি, বা সিম্পল ম্যাস্টেক্টমি করতে পারি যদি লার্জ টিউমার হয়, বা ম্যালিগনেন্ট ফাইলার্স হয়, রিকারেন্ট ফাইলার্স হয়। এখানে কেমোথেরাপির কোনো রোল নাই। ফাইব্রোডিনোসিস বা ফাইব্রোসিস্টিক ডিজিজ, এটা 25 বছরের পরে ইউজুয়ালি হয়, মেনোপজের আগ পর্যন্ত, মানে মেনোপজ পর্যন্ত এদের হওয়ার একটা চান্স থাকে। সাইক্লিক্যাল ম্যাস্টাল, যেটা খুব ইম্পর্টেন্ট, মানে ফাইব্রোডিনোসিসের কারণে। এবং মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলের আগে দেখা যায় যে ম্যাক্সিমাম পেইন থাকে, মেনস্ট্রুয়াল সাইকেলে পেইন আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, এবং আমরা এখানে টেন্ডার একটা নোডুলার মানে লাম্প পাবো, এবং ব্রেস্টে, এটা আর কি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে সেটা টেন্ডার একটা লাম্প হইতে পারে। এবং আমরা ইনভেস্টিগেশন কি করবো? আলট্রাসাউন্ড করবো, সেখানে সিস্ট দেখবো। সিস্ট কেমন ধরনের হইতে পারে? সিম্পল সিস্ট হইতে পারে, কমপ্লেক্স সিস্ট হইতে পারে, কমপ্লিকেটেড সিস্ট হইতে পারে। ম্যানেজমেন্ট আমরা লাইফস্টাইল চেঞ্জ করতে বলবো, যে একটা এখানে একটা রিঅ্যাসিওর করা হয় পেশেন্টকে ফার্স্টে, যে সিভিয়ারিটি কেমন সেটা বোঝার জন্য, পেইন বোঝার জন্য একটা চার্ট, মানে এখানে বলা হয় ভাস ব্রেস্ট পেইন চার্ট নামে একটা চার্ট আছে, ওইটার কথা। পেশেন্টকে ক্যাফেইন, স্ট্রেস, সুগার এগুলো অ্যাভয়েড করতে বলা হয়। এবং টাইট স্পোর্টস ব্রেজার বা ব্রা, যেটা ওইটা পড়তে বলা হয়। দিনের টাইমে টাইট ব্রা পরবে, টাইট ব্রেস্টটাকে সাপোর্ট দিয়ে রাখার জন্য, তাহলে পেইনটা কম হবে। আর কনসিডার মেডিকেশন আমরা কি করব? ফ্লাক্সিড 30 গ্রাম ডেইলি, অথবা অয়েল অফ ইভিনিং মানে প্রিমরোজ, এরকম একটা অয়েল আছে, অয়েল অফ ইভিনিং প্রিমরোজ, এটা ইউজ করা যাইতে পারে। ফ্লাক্সিড ইউজ করা যাইতে পারে। এরা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রোভাইড করে, এবং গামা
লিনোলেনিক অ্যাসিড প্রোভাইড করে, যেটা হচ্ছে মানে এই তেলটাতে, যেটা তেল অয়েল অফ ইভিনিং প্রাইমরোজ, সেটাতে গামা লিনোলেনিক অ্যাসিড থাকে। আর যেটা 3 ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা থেকে হচ্ছে ফ্লাক্সিডে। সেই জিনিসগুলো ভালো রোল প্লে করতে পারে। এনএসআইড ক্রিম ইউজ করা যেতে পারে, ডাইক্লোফেনাক, দিনে 4 বারের মতো। আচ্ছা, তা বাদে হচ্ছে আমরা সিস্টেমিক মেডিকেশন ইউজ করবো। ওই যে চার্টটা আছে, ওই চার্টে যদি আমরা দেখি 3 বা তার থেকে বেশি স্কোর করছে, তাহলে ট্যামোক্সিফেন, ড্যানাজল, এরকম বিভিন্ন ড্রাগ আমরা প্রয়োজন অনুসারে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা মন্ডোজ ডিজিজ নামে একটা ডিজিজের কথা বলেছিলাম। এটা মানে থ্রোম্বোফ্লেবাইটিস, চেস্টে যে ভেনগুলো থাকে ওইগুলাতে ইনফ্লামেশন, ঠিক আছে, স্পেশালি ল্যাটারাল থোরাসিক ভেন ইনফ্লামেশন। পেইন কিলার দিয়ে আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি, এবং স্মোকারদের এটা বেশি হওয়ার চান্স থাকে। এটা আমরা একটু জানলাম। নিপেলের ডিসচার্জ অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াস যদি হয়, এমনিতে ডিসচার্জ হচ্ছে, এবং মানে নিপেল থেকে বের করা হচ্ছে না, এমনিতেই হচ্ছে, তাহলে সেটা কিন্তু সাসপিশিয়াস একটা বিষয়। ইউএসজি করবো, ইউএসজি করে ম্যামোগ্রাফি করে তেমন একটা লাভ পাওয়া যায় না, ইউএসজি করবো, এবং আমরা ইউএসজি করে এটা হচ্ছে দেখার ট্রাই করবো যে কি প্রবলেম আছে। ফিজিওলজিক্যালি পিউবার্টির টাইমে বা প্রেগনেন্সির টাইমে সেরাস কিছু ডিসচার্জ হইতে পারে, বাট ক্যান্সারেও বা ডাকটেকটেশিয়া বা ডাক যখন ডাইলেট হয়ে যায় তখনও সেরাস ডিসচার্জ হতে পারে। মিল্ক বা দুধের মতো ডিসচার্জ হচ্ছে ল্যাকটেশনের টাইমে তো হবে ফিজিওলজিক্যালি, বাট পোল্যাকটিন যদি বেড়ে যায়, কারো যদি পোল্যাকটিনোমা থাকে, একটা টিউমার যেটা পোল্যাকটিন রিলিজ করতেছে, বা হাইপোথাইরিজম থাকে, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম মিল্কিশ সিক্রেশন পাইতে পারি। এগুলো প্যাথোলজিক্যাল কন্ডিশন। এক্ষেত্রে ক্যাবারগোলিন, ব্রোমোক্রিপ্টিন, এই ড্রাগগুলো ইউজ করা যেতে পারে। বা গ্রিনিশ ব্লুইশ যদি থাকে, সেটা ডাকটেকটেশিয়াতে থাকে, মাল্টিপল ডাক্সে থাকে, মাল্টিপল ডাক্স আছে এরকম কন্ডিশন, এবং ব্লাডি ডিসচার্জ নিপল দিয়ে আসতে পারে, ডাক প্যাপিলোমা, ল্যাকটেশন, বা বেবি নিপলে বাইট করে রক্ত বের করে দিচ্ছে, এরকম হইতে পারে। ক্যান্সারও কিন্তু ব্লাডি ডিসচার্জ থাকতে পারে। ওকে, ফাইন। এখন আসলে যে ডাক প্যাপিলোমা, ডাকটেকটেশিয়া, এগুলো নিয়ে একটু কথা বলি। ডাক প্যাপিলোমা মানে হচ্ছে ব্লাডি নিপল ডিসচার্জ ফ্রম এ সিঙ্গেল ডাক অফ ব্রেস্ট, মানে এটা আর কি, এটার কারণে মানে ডাক প্যাপিলোমার ফলে এটা হইতে পারে। আর এখানে ডাকটেকটেশিয়াতে প্যাথোলজিক্যাল নিপল ডিসচার্জ পাওয়া যায়। ডাক প্যাপিলোমাতে 10% ক্ষেত্রে আমরা বলি এদের প্যাপিলারি ডাক্টাল কার্সিনোম ইন সিটু, এটা অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এরা 45 বছরের পরে স্মোকারদের হইতে পারে ডাকটেকটেশিয়া। ডাইলেটেড ডাক্ট হয়, মানে ব্রেস্টের মিল্ক ডাকগুলো ডাইলেটেড হয়ে যায়, এবং সেখানে সিক্রেশনগুলো স্ট্যাসিস হয়ে থাকে, মানে কোনো একটা অবস্ট্রাকশন হয়তো বা হয়, এবং সিক্রেশনগুলো জমে থাকে, ফলে ওই ডাক্টের আশপাশে ম্যাস্টাইটিস হয়, যেটাকে আমরা জাস্কা ডিজিজও বলে থাকি। ফলে ওইখান থেকে গ্রিনিশ ব্লুইশ ডিসচার্জ বের হইতে পারে, বা পেরি অ্যারিওলার অ্যাক্সেসও বা সাইনাসও হইতে পারে। ওই জায়গায় অ্যারোবিক অ্যানারোবিক বিভিন্ন ব্যাকটেরিয়া জমা হতে পারে। এবার যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি ডাকটেকটেশিয়াকে, এবং এখানে আমরা অ্যান্টিবায়োটিক যদি দিব, ফেল যদি করে, তাহলে আমরা মেজর ডাক্টকে এক্সিশন করে দিব। এটাকে হ্যাট ফিল্ড প্রসিজার বলা হয়। আর এক্ষেত্রে ডাক প্যাপিলোমার ক্ষেত্রে আমরা ইউএসজি করে দেখব। যদি ইউএসজিতে কাজ না হয় এমআরআই করতে পারি, এবং এক্ষেত্রে এখানে মাইক্রোডোকটোমি নামে একটা সার্জারি আছে, যে ডাক্ট এবং প্যাপিলা এগুলোকে আমরা রিমুভ করে দিব। সো ডাক প্যাপিলোমা, প্যাপিলোম্যাটোসিস। প্যাপিলোম্যাটোসিস মানে হচ্ছে যে প্যাপিলোমা 5টার বেশি, যখন বাইল্যাটারাল 5টার বেশি প্যাপিলোমা, এবং এটা হচ্ছে মানে ক্যান্সারের রিস্ক অনেক বাড়াই দেয় যদি এরকম থাকে। আর সলিটারি প্যাপিলোমা হইতে পারে একটা প্যাপিলোমা শুধু, সেক্ষেত্রে ক্যান্সার রিস্ক 1.5 থেকে 2 গুণ থাকে। জুভেনাইল প্যাপিলোম্যাটোসিস হইতে পারে, এটাকে সুইস চিজ ডিজিজও বলা হয়। সেটার ক্ষেত্রে হচ্ছে মাল্টিপল প্যাপিলোমা, ইয়াং ফিমেল উইথ পালপেবল নোডুল, সেটা যদি হয় তাহলে সেটাকে আমরা বলি জুভেনাইল প্যাপিলোম্যাটোসিস। প্যাজের ডিজিজ, একজিমা, এগুলো নিয়ে একটু কথা বলি। প্যাজের ডিজিজ ইউজুয়ালি ইউনিল্যাটারালি হয়, এখানে দুইটার ক্ষেত্রে, এবং ইকজিমা বাইল্যাটারালি ব্রেস্টে হবে, দুই ব্রেস্টে, এবং দুই ক্ষেত্রেই অ্যাকচুয়ালি ইচিং বা চুলকানি থাকে, এবং নিপল এরিয়াল কমপ্লেক্সটা ডিস্ট্রাকশন হয়ে যায় প্যাজের ডিজিজে। ছবি দেখলেই বুঝতে পারবা, এই যে দেখো নিপল এরিয়ালা কিছু আলাদা করে বুঝতে পারতেছে না, মানে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখানে এগুলো কোনো কিছু ডিস্ট্রাকশন হবে না, এবং প্যাজের ডিজিজে একটা ব্রেস্টে আন্ডারলাইং লাম্পও থাকতে পারে, বাট এখানে কোনো লাম্প থাকবে না। এখানে প্যাজের সেল পাওয়া যাইতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এখানে আমরা লাম্পের ম্যানেজমেন্ট করলেই হবে। এখানে টপিক্যাল এক্সিমাতে টপিক্যাল স্টেরয়েড ইউজ করা হয়। গাইনোকোমাস্টিয়া মানে মেলের ব্রেস্ট ফিমেলের মতো করে ইনলার্জমেন্ট হওয়া, এটা ইউনিল্যাটারাল বাইল্যাটারাল হইতে পারে। নিউবর্ন, পিউবার্টি, সেনাইল বা বয়স হয়ে গেলে এমনিতে ব্রেস্ট একটু বড় দেখাইতে পারে, বা ড্রাগের কারণে হইতে পারে। ডিস্কো দিয়ে আমরা মনে রাখি, ডিতে ডিগক্সিন, আইতে আইসোনিয়াজাইড, এসে স্টেরয়েড স্পাইরোনোল্যাকটন, সিতে সিমিটিডিন, কেতে হচ্ছে কিটোকোনাজল, আর ওতে ইস্ট্রোজেন। এই ড্রাগগুলো হচ্ছে কি করে আমাদের গাইনোকোমাস্টিয়া করতে পারে। তারপরে ক্লাইন গিল্টার সিনড্রোম, লিভার ডিজিজ, প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম, যেমন হেপাটোসেলুলার কার্সিনোমা, রিনাল সেল কার্সিনোমা, টেস্টিকুলার ক্যান্সারের প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম হিসেবে গাইনোকোমাস্টিয়া হইতে পারে।
মাম পরকেটিসের কারণেও হইতে পারে। ইউএসজি আমরা করতে পারি ব্রেস্টের, তারপরে লাইপোসাকশন, গ্ল্যান্ড এক্সিশন, এগুলো আমরা করতে পারি। পলিম্যাস্টিয়া মানে হচ্ছে ব্রেস্ট এক্সেসরি ব্রেস্ট আছে কারো এক্সট্রা, যেমন ধরো এখানে একটা ব্রেস্ট মানে মনে হচ্ছে অ্যাক্সিলাতে মোস্ট কমনলি পাওয়া যায়। এটা পিউবার্টি বা প্রেগনেন্সির টাইমে প্রমিনেন্ট হইতে পারে। যদি পেইন থাকে বা কসমেটিক ডিজাইন থাকে আমরা এক্সিশন করবো, কেটে দিব। অ্যামাস্টিয়া মানে কারো হচ্ছে এটাকে পোলান সিনোমা বলা হয়, মানে ব্রেস্ট টিস্যু হচ্ছে ডেভেলপ করে নাই, অ্যামাস্টিয়া এ মানে অ্যাবসেন্ট। আবার সব কিছু একটু রিভাইজ করবো যে দেখো হোয়াট ইজ ব্রেস্ট। ব্রেস্ট মানে হচ্ছে ওয়েল ডেভেলপড, ইউজুয়ালি আফটার পিউবার্টি ফিমেলদের ব্রেস্টগুলো প্রমিনেন্ট হইতে থাকে। এরা মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, এদেরকে আমরা কম্পাউন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডও বলি, এবং এগুলাকে অ্যাপোক্রাইন গ্ল্যান্ডও বলা হয়, যাদের মডিফাইড সোয়েট গ্ল্যান্ডের পাশাপাশি স্পেশালাইজ সিক্রেশন থাকে। এবং এগুলো বাইল্যাটারাল অর্গান, দুই সাইডে থেকে। ফিমেলের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, এবং ব্রেস্ট ডেভেলপমেন্টের জন্য ইস্ট্রোজেন হরমোনটা ভালো রোল প্লে করে। এরা 2 থেকে 6 রিবের মাঝামাঝি থাকে, এবং এরা স্টার্নাম এবং মিড এক্সিলাইন বা অ্যান্টিওলো এক্সিলাইন লাইন এই পর্যন্ত এক্সটেন্ড থাকে। সাবকিউটিনিয়াস টিস্যু তে এরা ইউজুয়ালি লাই করে ফেসিয়া এর উপরে, এবং এরা পেক্টোরালিস মেজর মাসেল এর উপরে, মানে পেক্টোরালিস মাসেল উপরে থেকে পেক্টোরাল ফাসা, এবং তার উপরে ব্রেস্টটা থাকে। আচ্ছা, এটা এবং একটা ল্যাটারাল প্রজেকশন যেটাকে আমরা বলি অ্যাক্সিলার দিকে যাইতে পারে, অ্যাক্সিলারি টেইল অফ স্পেন্স, ঠিক আছে। এবং রেট্রো মেমারি একটা স্পেস আছে, যেটা বলে আসছিলাম যে এখানে সেখানে লুজ অ্যারিওলার টিস্যু থাকে। ব্রেস্ট ক্যান্সার হলে রেট্রো মেমারি স্পেস ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। ব্রেস্টের ওয়েট অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 300 গ্রামের মতো হয় চাইল্ড বিয়ারিং এইজে, যখন একটা মহিলার বাচ্চা নেওয়ার সক্ষমতা হয়েছে ওরকম একটা এইজে। ভ্যারি করতে পারে ওজন। স্কিনে অ্যাকচুয়ালি নিপেল থাকে, অ্যারিওলা থাকে। তো নিপেল একটা মাস্কুলার প্রজেকশন, যেটা পিগমেন্টেড স্কিন দ্বারা কাভার্ড। ওখানে স্কিনটা একটু পিগমেন্টেড থাকে, কালো কালো থাকতে পারে বা ব্রাউন থাকতে পারে, এবং সেখানে কোনো হেয়ার বা ফ্যাট থাকে না। এটা হাইলি ভাস্কুলার একটা এরিয়া, অনেক বেশি সেন্সিটিভ একটা এরিয়া, এবং এটা আমরা দেখলাম। এবং দেখো এখানে একটা কথা আছে, সারাউন্ডিং আনস্ট্রিয়েটেড বা স্মুথ মাসেল এর কারণে এরা ইরেকটাইল থাকে, বা একটু ইরেক্ট অবস্থায় থাকে, এরকম অবস্থায় থাকে, ভিতরে ঢুকে থাকে না। এবং এখানে সার্কুলার লংগিটিউডিনাল স্মুথ মাসেল ফাইবার থাকে, অনেক বেশি নার্ভ সাপ্লাই থাকার কারণে এটা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, এই জায়গাটা খুবই সেন্সিটিভ, কিন্তু মানে খুবই বেশি স্টিমুলাস থাকে। এবং এখানে 15 থেকে 20টা ল্যাকটিফায়াল ডাক্ট ওপেন করে। অ্যারিওলা যেটা, এটা হচ্ছে ব্রেস্টের সেন্টারে, মানে আমাদের নিপেলকে কাভার করে একটা পিগমেন্টেড এরিয়া, মন্টোগোমেরি গ্ল্যান্ড। আচ্ছা, এই যে ধরো মানে অ্যারিওলা, এবং এর মাঝে নিপেল আছে। এখন এই জায়গায় বিভিন্ন হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। ওই সেবাসিয়াস গ্ল্যান্ডগুলো প্রেগনেন্সির টাইমে প্রমিনেন্ট হয়, এরকম গোটা গোটা হয়। তাহলে এই গোটা গোটা যেগুলো হয়, এগুলো প্রেগনেন্সির টাইম ইউজুয়ালি হয়, এগুলোকে আমরা মন্টোগোমেরি টিউবারকল বলি। এবং এখানে মানে অয়েলি সিক্রেশন এই নিপেল আর অ্যারিওলার রিজনটাকে লুব্রিকেট করে রাখতে পারে। এবং ল্যাকটেশনের টাইমে অ্যারিওলাটা মানে নিপেল যাতে ক্র্যাক না হয়, সেক্ষেত্রে এটার রোল আছে। এবং অ্যারিওলাতে কোনো ফ্যাট থাকে না। সো এখানে বেশ কিছু ইনফো আছে। আমাদের ম্যাচুর ব্রেস্ট, সেখানে কিন্তু 20% গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, এবং 80%-এর মতো ফ্যাট থাকে। রিমেনিং কানেকটিভ টিস্যু থাকতে পারে। এবং ব্রেস্টের মধ্যে 12 থেকে 20টার মতো লোব থাকে। প্রত্যেকটা লোবে আবার কিছু অ্যালভিওলাই থাকে, এবং সেই অ্যালভিওলাইগুলো সাপ্লাই পায় ল্যাকটিফারাস ডাক্ট দ্বারা। এই ল্যাকটিফারাস ডাক্ট আবার নিপেল ওপেন করে। তো প্রত্যেকটা লোবে আবার মানে প্রত্যেকটা লোবের মধ্যে যা জানানো 12 থেকে 20টা লোব থাকে। তো প্রত্যেকটা লোবে আবার 10 থেকে 100টার মতো লোবিউস থাকে। এবং এই যে লোবিউলসগুলোর কথা আমরা বললাম, প্রত্যেকটা মানে এই যে এখান থেকে আবার কি হয়, এখান থেকে যে ডাকগুলো আসে, মিল্ক ডাক্ট, ওই ডাকগুলো ডাইলেটেশন হয়ে টার্মিনেশন যেখানে হবে, সেই টার্মিনেশনের ওই জায়গায় এভাবে ডাইলেটেড থাকে। এই যে ধরো ডাকগুলো আসছে টার্মিনেশনের জায়গায়, নিপেলের ওই জায়গায় ডাইলেটেড হয়ে গেছে। তো এই ডাইলেটেড অংশটাকে আমরা বলি ল্যাকটিফারাস সাইনাস। ল্যাকটিফারাস ডাক্টগুলো আসে, এবং ল্যাকটিফারাস ডাক্টগুলো এখানে ডাইলেটেড হয়, সেটাকে আমরা বলি ল্যাকটিফারাস সাইনাস। সো এটা আমরা জানলাম। এরপরে আসো যে এবং এই অ্যালভিওলাই বা স্মল ডাক্ট যেগুলো ব্রেস্টে থাকে, এগুলা আশপাশে মায়োএপিথেলিয়াল সেল থাকে, এবং এই মায়োএপিথেলিয়াল সেলগুলো কন্ট্যাক্ট করে, এবং এগুলো অ্যালভিওলাইকে স্কুইজ করে, এবং ওর ফলেই মিল্ক কিন্তু বের হয়ে আসে। সেরকম বেশ কিছু বিষয় আসে, এটা আমরা একটু জানলাম। আর স্টোমা ফাইব্রাস এবং ফ্যাটি টিস্যু দিয়ে গঠিত, এবং এটার মধ্যে কপারস লিগামেন্ট বা সাসপেন্সরি লিগামেন্ট অফ কপার ইনক্লুডেড, স্ট্রাকচারাল সাপোর্ট দেয় ব্রেস্টকে। এটাতে যদি কোনো ঝামেলা হয় ডিম্পলিং অফ ব্রেস্ট হইতে পারে। এবং ব্রেস্টের যে পোস্টিয়ার সার্ফেস থাকে সেটা একটু রিলেটিভলি অ্যাভাসকুলার, এটা আমরা একটু জানবো। ব্রেস্টের ব্লাড সাপ্লাই
হচ্ছে ল্যাটারাল থোরাসিক আর্টারি, সুপিরিয়র থোরাসিক আর্টারি, এগুলো মেনলি অ্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। এটা আমরা একটু জানলাম। তারপরে ইন্টারনাল থোরাসিক আর্টারি বা অ্যাক্টোমিয়া থোরাসিক আর্টারি এগুলো সাপ্লাই দেয়। ভেনাস ড্রেনেজের সুপিরিয়র মানে এগুলো ইন্টারনাল থোরাসিক ভেনে ড্রেন করে, ইন্টারনাল থোরাসিক ভেনে ড্রেন করে, যেগুলো আবার অ্যাক্সিলারি ভেনে ড্রেন করে। সো এই জিনিসগুলো একটু জানতে পারো। আর লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে মেইনলি অ্যাক্সিলারি লিম্ফ নোড, তারপরে ইন্টারনাল মেমারি লিম্ফ নোডও ড্রেন করতে পারে। ফোর্থ, ফিফথ এবং সিক্সথ ইন্টারকোস্টাল নার্ভ দ্বারা ব্রেস্ট সাপ্লাইড হয়। এরা মেনলি মেমারি রিচ থেকে ডেভেলপ করে, মেমারি রিচ বা মিড লাইন বা লাইন অফ স্কালচ এটা থেকে ডেভেলপ করে। তো এরা মেনলি ফোর্থ উইক অফ ইন্টারইউটাইন লাইফে অ্যাপেয়ার করে এই লাইনটা। এবং প্যারেনকাইমাটা একটোডার্ম থেকে ডেভেলপ করে, আর কানেকটিভ টিস্যুটা মেসোডার্ম থেকে ডেভেলপ করে। আর যদি মেমারি রিচ পারসিস্টেন্ট থেকে যায়, এরা ডিসেপার করে যাওয়ার কথা, তাহলে মেমারি পিট এরা ফরমেশন করে। এবং আমরা ওই মিল্ক লাইন যেটা থাকে, মিল্ক লাইন বরাবর কিন্তু আমরা বলি মিল্ক লাইন, গুগলে সার্চ দিবা মিল্ক লাইন লেখে, একটা মহিলার মিল্ক লাইন যে বরাবর থাকবে ওই বরাবর কিন্তু এক্সেসরি ব্রেস্ট তার বডিতে হইতে পারে। এক্সেসরি ব্রেস্ট আমরা বলছি না পলিমেস্টিয়া, তো পলিমেস্টিয়া কিন্তু ওই মিল্ক লাইন বরাবর একটা মহিলার বডিতে হইতে পারে। সো অ্যামাজিয়া, অ্যাবসেন্স অফ ব্রেস্ট, অ্যাথেলিয়া, অ্যাবসেন্স অফ নিপল, পলিমেস্টিয়া, সুপার নিউমেরি ব্রেস্ট বা এক্সেসরি ব্রেস্ট। ব্রেস্ট তো একটা আছে, দুই সাইডে দুটো আছে, তারপরে আরো অনেক ব্রেস্ট। পলিথেলিয়া, সুপার নিউমেরি নিপল, মানে অনেকগুলো নিপল আছে। গাইনোকোমাস্টিয়া, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ইন মেল। উইচেস মিল্ক মানে একটা বাচ্চা হয়েছে, ঠিক আছে, ম্যাটারনাল ইস্ট্রোজেনের প্রভাবে ছোট একটা বাচ্চা ইনফ্যান্ট, তার ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেট হচ্ছে, ঠিক আছে, তার বার্থের 1 থেকে 2 সপ্তাহ পর, মানে প্রথম 1 থেকে 2 সপ্তাহে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্যাট ফ্রি ফ্লুইড এবং এটাকে আমরা উইচেস মিল্ক বলি। এভাবে আমরা বেশ কিছু কথা এখান থেকে পড়ে নিতে পারি। আমাদের ব্রেস্টের ফিজিওলজি নিয়ে আমরা একটু জানতে পারি। আমাদের এই যে মিল্ক সিক্রেশন হয় ব্রেস্ট থেকে, এটা প্রোল্যাকটিন দ্বারা কন্ট্রোলড হয়, প্রোল্যাকটিন হরমোন দ্বারা কন্ট্রোল হয়। এবং এখানে হিউম্যান মিল্ক কম্পোজিশনে 88% ওয়াটার থাকে, 7% ল্যাকটোজ থাকে, 4% ফ্যাট থাকে, 1% প্রোটিন থাকে। এখানে কিছু আয়নও থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম। আমরা ইনভেস্টিগেশন নিয়ে যথেষ্ট কথা বলছি, নতুন করে আর কোনো কথা বলবো না। ম্যামোগ্রাম, এটা আমরা বলছি, এখানে আমরা 0.1 সেন্টিগ্রেড এটা ইউজ করি। গ্রে মানে এটা, হ্যাঁ, রেডিয়েশনের একক এটা। ম্যালিগন্যান্ট লেশন ইন ম্যামোগ্রাফি, ম্যালিগন্যান্ট লেশনটা কী হবে, যে আর্কিটেকচারাল ডিস্টরশন হয়ে যাবে। আমি দেখবো আমরা এক্সরেতে যে স্ট্রাকচার ঠিকঠাক নাই, এখানে মাইক্রো ক্যালসিফিকেশন হয়তো বা পাওয়া যাচ্ছে, রেট্রোমেমারি স্পেস নষ্ট হয়ে গেছে, ডার্ক ডাইলেটেশন হয়ে গেছে, মাইক্রো ক্যালসিফিকেশন। তারপরে নিপল রিট্রাকশন পাইতে পারি আমরা, স্কিন থিকনেস বেড়ে যাবে, ব্রেস্টের যে স্কিন, সেই স্কিনের থিকনেস বেড়ে যাবে লিম্ফিডিমের কারণে। সো এরকম বেশ কিছু ফাইন্ডিং আমি পাইতে পারি। আমরা যদি এফএনএসি করি তাহলে হচ্ছে আমরা বলি যে এখানে ফলস নেগেটিভ কিছু আসতে পারে, বাট সেন্সিটিভিটিও ভালোই আছে। যদি এফএনএসিতে কাজ না হয় তাহলে আমরা আরেকটা এফএনএসিও করতে পারি। মানে এখানে মেনলি আমরা টিউমার ম্যাটেরিয়াল থেকে অ্যাসপিরেট করি ফাইন নিডল ইউজ করে, একটা সিরিঞ্জের থ্রুতে ফাইন নিডলটা মানে লাগায় পরবর্তীতে আমরা অ্যাসপিরেট করার ট্রাই করি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে। ইনজিশনাল বায়োপসি আমরা কখন করবো, যখন এফএনএসিতে কাজ হচ্ছে না এবং ব্রেস্ট মাস ভালোই বড়, 4 সেন্টিমিটারের থেকে বড়। ফর এক্সাম্পল এক্সিশনাল বায়োপসি, এরা হচ্ছে লাম্পের সাইজ যখন স্মল আছে এবং হোল লাম্পটা আমরা এক্সারসাইজ করে 1 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন, 1 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন সহ সাসপিশিয়াস লেশনে আমরা এক্সিশনাল বায়োপসি করতে পারি। ব্রেস্ট মাস যদি বেশি বড় হয় তাহলে আমরা ইনসিশনাল বায়োপসি করবো। পুরোটা তো কাটার মানে কাটলে প্যারা, রাইট? আমি পুরোটা কাটলাম, একটা সার্জারি মতো হইলো, পরে আবার যদি আমার ম্যাস্টেকটমি করা লাগে তাহলে সেটা আরেকটা সার্জারি, সেকেন্ড সার্জারি লাগতেছে। আচ্ছা, তারপর হচ্ছে সেন্ট্রিয়াল লিম্ফ নোড বায়োপসি। সেন্ট্রিয়াল লিম্ফ নোড ফার্স্ট লিম্ফ নোড, যেটাতে কার্সিনোমা মেটাস্টাসাইজ হয় এবং এটাতে হচ্ছে প্রাইমারি ড্রেনিং নোড, এবং এটাতে আমরা কি করি, আমরা এটা থেকে বায়োপসি নিতে পারি। এরপর আসো, এটাতে সেন্ড ফর ফ্রোজেন সেকশন বায়োপসি, মানে অপারেশনের সময় এটা বায়োপসিতে পাঠানো যায়। এরপর আসো যে বিনাইন ব্রেস্ট ডিজিজ কি কি আছে, অ্যামাজিয়া, এগুলো নিয়ে আমরা কথা বলছি। পুল্যান্স ডিজিজ মানে অ্যামাজিয়া, ওকে। একটা আছে টেরস ডিজিজ, কোস্টোকন্ড্রাইটিস, এটাকে বলা হয় টেরস ডিজিজ। হাউএভার এএনডিআই, অ্যাবেরেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, এটার মধ্যে আমরা বলছি যে ফাইব্রিনোমা পড়ে, তারপরে ফাইব্রোসিস্টিক চেঞ্জ যেটা ওইটা পড়ে, ডাকটেকটেশিয়া পড়ে। সো এই একটা কথা মেনলি এখানে ইম্পর্টেন্ট। এরপর আসো যে
ব্রেস্টে ইনজুরি হলে কি হতে পারে? ফ্যাট নেক্রোসিস হতে পারে, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, হেমাটোমা হতে পারে, ব্রেস্টে ইনফ্লামেশন হতে পারে, ম্যাস্টাইটিস হতে পারে, অ্যাবসেস হতে পারে, টিউবারক্লোসিস হতে পারে, মন্ডোস ডিজিজ হতে পারে। আচ্ছা, ব্রেস্টে টিউমার হতে পারে, এপিথেলিয়াল অরিজিনের মধ্যে ডাক্টাল কার্সিনোমা, এবং মনে রাখবা মেইনলি অ্যাডিনোকার্সিনোমা হয়। মেইনলি ব্রেস্টের যে কার্সিনোমা সেগুলো অ্যাডিনোকার্সিনোমা। ডাক্টাল কার্সিনোমা ইন সিটু, ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা, লোবিলার কার্সিনোমা ইন সিটু, ইনভেসিভ লোবিলার কার্সিনোমা, এরকম ধরনের বিভিন্ন ধরনের টাইপ থাকতে পারে। সেকেন্ডারি ম্যালিগনেন্সি বলতে ব্রেস্ট থেকে এক ব্রেস্ট থেকে আরেক ব্রেস্টে যেতে পারে, এক ব্রেস্ট থেকে লাঙে যেতে পারে, আমাদের বোনসে যাইতে পারে, প্লুরাতে যাইতে পারে, চেস্টওয়ালে যাইতে পারে। ব্রেস্টে কি কি সিস্টিক লেশন হইতে পারে? একটা সিম্পল সিস্ট হইতে পারে, একটা গ্যালাক্টোসিল হইতে পারে, অ্যাবসেস হইতে পারে, হেমাটোমা হইতে পারে, হাইডাটিক সিস্ট হইতে পারে, লিমফেটিক সিস্ট হইতে পারে। সো এরকম বেশ কিছু কথা। ব্রেস্ট যেটা পেইনফুল, মানে ব্রেস্ট এমন কিছু কন্ডিশন যেগুলো পেইনফুল, ব্রেস্ট অ্যাবসেস, ম্যাস্টাইটিস, ফাইব্রোঅ্যাডিনোসিস বা ফাইব্রোসিস্টিক চেঞ্জ যেটা, ওইটাতে সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া হয়। তা বাদে মানে কার্সিনোমাতেও মাঝে মধ্যে পেইন হওয়া পসিবল। ব্রেস্টে কমন সার্জিক্যাল মানে বিষয়, যেটা ব্রেস্ট অ্যাবসেসের সার্জারি লাগতে পারে, বিনাইন টিউমার ফাইব্রোডিনোমাতে কিছু ক্ষেত্রে সার্জারি লাগতে পারে, যেটা আমরা বলে আসছি, ম্যালিগন্যান্ট টিউমার সার্জারি লাগতে পারে। ম্যাস্টাইটিস মানে ইনফ্লামেশন অফ ব্রেস্ট, এবং ম্যাস্টাইটিস হইতে পারে সাব এরিওলার, ইন্ট্রামেমারি বা রেট্রোমেমারি ম্যাস্টাইটিস হইতে পারে। পেইন, টেন্ডারনেস, রেডনেস, সোয়েলিং, রাইস অফ টেম্পারেচার এগুলো থাকতে পারে, এবং পরবর্তীতে ম্যাস্টাইটিস থেকে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, নিপল রিট্রাকশন হয়ে যেতে পারে। ব্যাকটেরিয়াল ম্যাস্টাইটিস বলতে মেইনলি বাচ্চা দুধ খাচ্ছে, ল্যাকটেটিং মাদার, তো ওই ক্ষেত্রে স্টেফিলোকোকাস অরিয়াস দ্বারা হইতে পারে। আর তারপরে ম্যাস্টালজিয়া মানে ব্রেস্টে পেইন, সেটা সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া, নন সাইক্লিক্যাল, এবং চেস্ট ওয়াল পেইন হইতে পারে। তো ম্যাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, ফাইব্রোসিস্টিক চেঞ্জ বা ফাইব্রোঅ্যাডিনোসিস যেটা, বা কার্সিনোমা, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ক্যাফিন, টোবাকো, বা অনেক বেশি বড় একটা ব্রেস্ট, ঝুলে পড়া টাইপের, পেন্ডুলাস টাইপের ব্রেস্ট, সেক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে আমরা হরমোনাল এসে করতে পারি, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্ট্রন, থাইরয়েড হরমোন, হাইপোথাইরয়েডিজম আছে কিনা, প্রোল্যাকটিনোমা আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করতে পারি। ম্যাস্টালজিয়ার ট্রিটমেন্ট হচ্ছে যে কোনো ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেইন থাকলে, সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া হলে ক্যান্সার আছে কিনা সেটা আমরা ফার্স্ট এক্সক্লুড করবো, রিঅ্যাসিওর করবো পেশেন্টকে, এবং প্রপার ব্রা সাপোর্ট দিতে হবে, টাইট ব্রা, দিনে টাইট ব্রা পরবে, এবং ক্যাফেইন অ্যাভয়েড করবে, এবং ইভিনিং প্রাইমোস অয়েল ইউজ করতে পারে। এটাতে হচ্ছে গামা লিনোলেনিক অ্যাসিড থাকে, এটা 3 মাসের জন্য ইউজ করতে পারে। ডানাজল ড্রাগটা নিতে পারে, ট্যামোক্সিফেন ড্রাগ নিতে পারে। নন সাইক্লিক্যালের ক্ষেত্রে আমরা বলি যে তার এক্সট্রামেমারি কজগুলো এক্সক্লুড করতে হবে, ব্যথার ওষুধ দিতে পারি আমরা। ব্রেস্ট অ্যাবসেস হচ্ছে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে বেশি হইতে পারে, এবং সেক্ষেত্রে যেটা হয় যে ল্যাকটেটিং মাদারে ওই সাকে যখন ব্রেস্ট সাকিং করা হয় তখন ক্র্যাক হয়ে যায়, এখানে একটা অ্যাবসেস ফর্মেশন হতে পারে, স্টেফিলোকোকাস অরিয়াস দ্বারা হয়, অ্যাকুট কোনিক হতে পারে। এটা আমরা জানলাম। তো কন্টিনিউয়াস থ্রোবিং একটা পেইন হবে ব্রেস্টের মধ্যে, লাম্পি একটা ফিলিং হবে, ফিভার থাকতে পারে, ম্যালিস, অ্যানোরেক্সিয়াগুলো থাকতে পারে, এবং আমরা একটা পাস পয়েন্টও দেখতে পারি অ্যাবসেসে। অ্যাবসেসের ওভারলাইং যে স্কিন সেটা ইনফ্লেম থাকবে, রেড থাকবে, এবং যদি সুপারফিশিয়াল হয় তাহলে ফ্লাকচুয়েশন পজিটিভ হইতে পারে, এবং এরা ফিক্সডও হইতে পারে। ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে, অ্যাক্সিলারি নোটগুলো ইনলাস্ট হইতে পারে, ফার্ম টেন্ডার হইতে পারে, এগুলো আমরা মনে করতে পারি ক্যান্সার কিনা, বাট অ্যাকচুয়ালি ক্যান্সার না। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, ইএসআর বেশি থাকবে। অ্যাসপিরেশন করলে পাস যেটা আনবো অ্যাসপিরেশন করে সেটা ডায়াগনোসিস কনফার্ম করতে হেল্প করবে। ট্রিটমেন্টে আমরা ইমিডিয়েট সার্জিক্যাল ড্রেনেজ করবো জেনারেল অ্যানেস্থেসিয়ার আন্ডারে, এবং আমরা 5 সেন্ড করবো কালচার সেন্সিটিভিটির জন্য, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক দিব, এবং ব্রেস্ট সাপোর্ট দিয়ে রাখতে হবে, বেড রেস্ট দিতে হবে, এবং যেই সাইডে প্রবলেম ওই সাইডে ব্রেস্ট ফিট করানো যাবে না। উন্ড অবশ্যই রেগুলার ড্রেসিং করতে হবে। ড্রেনেজের জন্য কিছু মেথড আছে, আমরা রেডিয়াল একটা ইনসিশন দিই অ্যাফেক্টেড সেগমেন্টে, এবং আমরা বলি অ্যারিওলার পুরা এই যে অ্যারিওলা, তো অ্যারিওলাকে পুরা এভাবে মানে সার্কাম অ্যারিওলার একটা ইনসিশন দিই কসমেটিক রেজাল্ট এর জন্য। এবং তা বাদে আমরা স্কিন কাটি, তারপর সুপারফিশিয়াল ফাঁসা কাটি, এবং এরপরে ক্যাভিটির মধ্যে আমরা একটা লং হেমোস্টাট দিতে পারি, ঠিক আছে, এবং এরপরে আমরা লোকুলাইগুলা ব্রেক করে দিব, এবং সেপ্টাগুলোকে ডিসরাপ্ট করার জন্য আমরা ভিতরে ফিঙ্গার দিয়ে দিই। এরপরে আমরা প্যাকিং করব হালকা, এবং রিবন গজ দিব ভিতরে, এটা দিয়ে প্যাকিং করব, ঠিক আছে। ওকে, সো এরকম বেশ কিছু কথা আমরা জানলাম। আসলে ব্রেস্ট লাম্পের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারি 30 বছর আগে, ফাইব্রোডিমা চিন্তা করতে পারি আমরা, এটাই সবথেকে কমন। তারপরে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ম্যাস্টাইটিস, অ্যাবসেস, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, কার্সিনোমা, এটা রেয়ার বাট পসিবল।
35 থেকে 50 বছর বয়সে ফাইব্রোসিস্টিক ডিজিজ, কার্সিনোমা ব্রেস্ট, ফাইব্রোডিনোমা, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, ডার্ক প্যাপিলোমা, ম্যাস্টাইটিস চিন্তা করতে পারি। 50 বছর বেশি হয়ে গেলে কার্সিনোমা ব্রেস্ট এটাই খুব কমন, তারপরে ফাইব্রোসিস্টিক ডিজিজ, ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস, ডার্ক প্যাপিলোমা, প্যাজের ডিজিজ চিন্তা করতে পারি। পেইনলেস লাম্পের মধ্যে ফাইব্রোডিনোমা সিস্ট, কার্সিনোমা এরিয়া অফ ফাইব্রোডিনোসিস এরকম হইতে পারে। আর পেইনফুল লাম্পের মধ্যে পেরিডাক্টাল মাস্টাইটিস, অ্যাপসেস, সেটা ল্যাকটেশনাল বা পোস্টপার্টাম অ্যাপসেস হইতে পারে, ফাইব্রোডিনোসিস, তারপরে অকেশনালি কার্সিনোমাতেও পেইন হইতে পারে। সলিড লাম্পের কারণ কি হইতে পারে, যে সলিড একটা লাম্প, সফট না। ফাইব্রোডিনোমা, ডার্ক প্যাপিলোমা, ফাইব্রোডিনোসিস বা ফাইব্রোসিস্টিক চেঞ্জের কারণে একটা অ্যাডিনোসিস, তারপরে কার্সিনোমা ব্রেস্ট, ট্রমাটিক ফ্যাটিনোসিসে এভাবে হইতে পারে। কি কি রিস্ক ফ্যাক্টর থাকে সেগুলো নিয়ে আমরা যথেষ্ট কথা বলে আসছি। আমরা কি কি জিনিস দেখবো, আমরা ট্রাঙ্ক ওয়েস্ট মানে কোমর পর্যন্ত আমরা পুরা ট্রাঙ্কটা এক্সপোজ করব, থোরাক্স আর অ্যাবডোমেন। তারপরে হচ্ছে আমরা কিন্তু তার হাতটাকে উপরে করে নিতে বলতে পারি, আর্ম রেইজ করে অ্যাবোভ হেড, সেক্ষেত্রে আমরা বেশ কিছু জিনিস প্রমিনেন্টলি দেখতে পাই। আমরা সাইজ, শেপ, সিমেট্রি, কালার লাম্পের এই জিনিসগুলো দেখবো। আমরা লাম্পটা একটু পালপেট করে দেখতে পারি, সারফেস ডেপথ, টেম্পারেচার, টেন্ডারনেস, এইজ, কনসিস্টেন্সি, ফ্লাকচুয়েশন এজ ইউজুয়াল অন্য সোয়েলিং এর মতো, এবং স্কিনের সাথে ফিক্স আছে কিনা, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে সোয়েলিংটা কি অবস্থা, এবং স্কিন পাকারিং, বডি অরেঞ্জ অ্যাপারেন্স, নোডিউলস, ডিসকালারেশন, আলসারেশন আছে কিনা, ডিম্পলিং আছে কিনা, রিট্রাকশন, ডিসচার্জ, এক্সিমা আছে কিনা, বা অ্যাক্সিলারি লিম্ফ নোড আমরা একটু এক্সামিনেশন করবো, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড এক্সামিনেশন করবো, এবং মেটাস্টেসিসের জন্য আমরা একটু জেনারেল এক্সামিনেশনও করতে পারি। আমরা আমরা এই জিনিসগুলো একটু জানলাম। এরপরে আসলে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন ফর সাসপেক্টেড লাম্প, আমরা শুরুতে আসলে এফএনএসি করি, এই জিনিসটা আমি একটু জেনে রাখি। ট্রিপল অ্যাসেসমেন্ট, আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ইমেজিংয়ের মধ্যে মানে রেডিওলজিক্যাল ইমেজিং বলবো না, ইমেজিংই বলবো, ম্যামোগ্রাফি আমাদের চয়েস বয়স্কদের জন্য আর ইয়াংদের জন্য ইউএসজি। তারপরে টিস্যু ডায়াগনোসিস হচ্ছে এফএনএসি আর কোর বায়োপসি বা ট্রু কাট বায়োপসি, যেটা কোর নিডেল বায়োপসি বা ট্রু কাট বায়োপসি। এই তিনটে যদি অ্যাগ্রি হয় তাহলে 99.9% ক্ষেত্রে ডায়াগনোসিস কনফার্ম করা যায়। এবং উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু ম্যামোগ্রাফি দিয়ে অনেক আর্লি স্ক্রিনিং করা যায়, এবং আর্লি স্ক্রিনিং করে ম্যামোগ্রাফি অ্যাডভান্টেজ হচ্ছে আমি যদি আর্লি স্ক্রিনিং করে ডায়াগনোসিস করে ফেলতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন অনেক ভালো। ওকে ফাইন, যদি এমন হয় ধরো ইরেগুলার হার্ড একটা মাস পাইছি, কার্সিনোমা চিন্তা করবো। ইরেগুলার রাবারি একটা মাস পাইছি, নোডুলারিটি, ফাইব্রাডিনোসিস হইতে পারে। স্মুথ হার্ড একটা মাস পাইছি, সেটা কোনো একটা সিস্ট হইতে পারে। স্মুথ রাবারি একটা মাস, তাহলে সেটা ফাইব্রাডিনোমা হইতে পারে। মোবাইল, আমরা বলি ব্রেস্ট মাউস। পেইনফুল লাম্প, এটা আমরা বলে আসছি। তারপরে ফাইব্রোসিস্টিক ডিজিজ, এটা হচ্ছে অ্যাবেরেশন অ্যান্ড এএনডিএ এর একটা পার্ট। এএনডিএ এর মধ্যে ফাইব্রোডিনোমা, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ডাকট্যাকটেশিয়া, এগুলো এএনডিএ বা অ্যাবেরেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন। মানে নর্মাল ডেভেলপমেন্ট এবং ইনভলিউশন থেকে অ্যাবেরেশন হয়ে গেছে, মানে ডিভিয়েটেড হয়ে গেছে, সইরা গেছে, ওইটা নর্মালি নাই, এটাকে বলে অ্যাবেরেশন, এএনডিআই। তো ফাইব্রোডিনোসিস হচ্ছে অ্যাবেরেশন, মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ যেটা মেমোরি টিস্যুতে হয় তার থেকে অ্যাবেরেশন। এবং আমরা জানি যে এটাতে সাইক্লিক্যাল পলিফারেশন অ্যান্ড ডিগ্রেশন হয়, এর ফলে লাম্প পাবো, পেইন পাবো, এবং একটা সিস্টও পাইতে পারি, এবং ফাইব্রাস টিস্যু ইনক্রিজ ফর্মেশন হইতে পারে, প্যাপিলোম্যাটোসিস পাইতে পারি। ইউজুয়ালি 40 থেকে 55 বছরের মাঝে হয়। আনম্যারিড ওমানে বেশি কমন, নালিপারাসে বেশি কমন, যারা নন ব্রেস্ট ফিডিং মাদার তাদের ক্ষেত্রে বেশি কমন। এটা আমরা জানলাম। এবং স্পেশালি হাই স্যাচুরেটেড ফ্যাট যারা নেয়, স্ট্রেস যাদের থাকে, মিথাইল জানথিন যারা নেয়, তাদের ক্ষেত্রে এটা বেশি হইতে পারে। ইউজুয়ালি ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে প্রিমেনস্ট্রুয়াল পেইন, টেন্ডারনেস, নোডুলার লেশন, ফার্ম কনসিস্টেন্সি, মাস পাইতে পারি, এবং স্কিন এবং পেক্টোরাল ফাঁসে এগুলোর সাথে অ্যাডারেন্ট ইউজুয়ালি থাকে না, এবং কোনো নিপল রিট্রাকশন আমরা এই ক্ষেত্রে পাবো না নর্মালি। ইনভেস্টিগেশন বলে আসছি আমি আগেই, আর ট্রিটমেন্টটা আমরা রিঅ্যাসিওর করবো। আর ফার্ম ব্রেস্ট সাপোর্টের জন্য ফার্ম ব্রা দিব, অ্যানালজেসিক দিব, আর সার্জারি তখনই দিব যখন লাগবে। ট্রমা এরকম হইতে পারে, অ্যাকুট বা ক্রনিক কন্ডিশন, এটা একটা হিস্ট্রি অফ ট্রমা থাকবে, এবং পেশেন্টের যে লাম্পটা হবে ব্রেস্টে সেটা পেইনলেস থাকবে, নন টেন্ডার এবং ফার্ম শক্ত একটা লাম্প, স্কিন টেডার্ড হয়ে থাকতে পারে, আর নিপল ডিস্ট্রাকশন থাকতে পারে, মানে স্কিন লেগে থাকবে, নিপলটা ভিতরে ঢুকে থাকবে, এবং এফএনএসিতে চকি হোয়াইট ফ্লুইড পাইতে পারি, এর মধ্যে ফ্যাট গ্লোবিউলস থাকবে। এবং ম্যামোগ্রাফি অবশ্যই একটু করে দেখবো ম্যালিগনেন্সি রুল আউট করতে। সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, যদি সাসপিশিয়াস হয় তাহলে এক্সিশনাল ব্যবস্থা করতে পারি। নিওপ্লাজমা ব্রেস্ট
আমরা ক্লাসিফাই এখানে করা হয়েছে, আমরা আগেও করে আসছি। এবং সেকেন্ডারিলি কোথা থেকে ব্রেস্টে ক্যান্সার আসতে পারে সেটা আমরা একটু জানতে হবে। যে অপোজিট ব্রেস্ট থেকে আসতে পারে, লাং থেকে মানে ব্রেস্টে ক্যান্সার আসতে পারে, প্লুরা থেকে, চেস্ট ওয়াল থেকে, আদার বডি সাইড থেকেও কিন্তু ব্রেস্টে ক্যান্সার আসতে পারে। আর ফাইব্রোডিনোমা ব্রেস্ট আগেই বলছি, এটা নিয়ে নতুন করে আর কিছু বলবো না। ফাইলাস টিউমার হচ্ছে ইউজুয়ালি 40 বছরের পরে হয়, বাট ইয়াঙ্গারদেরও হইতে পারে। লার্জ বসেলেটেড সারফেস থাকে এবং এরা আলসারেটেড হইতে পারে পেশার নেক্রোসিসের কারণে। ট্রিটমেন্ট আমরা ওয়াইড লোকাল এক্সিশন করতে পারি বা পুরা ইনিউক্লিয়েশন করে নিয়ে আসতে পারি। যদি অনেক বেশি ম্যাসিভ হয়, রিকারেন্ট হয় বা ম্যালিগনেন্ট হয়, তাহলে ম্যাস্টেক্টমি করে দিব। ফাইব্রোডিনোমা আর ফাইব্রোডিনোসিসের মধ্যে পার্থক্য যদি বলি, ইউজুয়ালি ফাইব্রোডিনোমা 35 বছরের আগে হয়, আর ফাইব্রোডিনোসিস 40 থেকে 55 বছরের বয়সের মধ্যে হয়। আর ইউজুয়ালি ফাইব্রোডিনোমা একটা সিঙ্গেল লাম্প রিপ্রেজেন্ট করে, ফাইব্রোডিনোসিস মানে অনেকগুলো মাল্টিপল লাম্প। আর সারফেস স্মুথ থাকে ফাইব্রোডিনোমাতে, আর এটাতে নোডিউলার থাকে ফাইব্রোডিনোসিসে। ফাইব্রোডিনোমাতে পেইন থাকে না, বাট এটাতে পেইন থাকে। আর প্রি ম্যানস্ট্রুয়াল পেইন ইউজুয়ালি ফাইব্রোডিনোমাতে থাকবে না, বাট এটাতে প্রেজেন্ট থাকবে, মানে ম্যানস্ট্রুয়েশনের আগে অনেক পেইন থাকে ফাইব্রোসিস্টিক চেঞ্জ এর জায়গাটাতে। আর কার্সিনোমা ব্রেস্টে কিন্তু অনেক বেশি স্টোনি হার্ট থাকে, যদিও ফাইব্রোডিনোমাতে ফার্ম থাকে, বাট একটু রাবারি টাইপের। স্কিন টেদারিং কোঅডিয়ারেন্স এগুলা ক্যান্সারের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। লোকালি অ্যাডভান্স রেখে ব্রেস্ট ক্যান্সার এবং যেটা অপারেশন করা যাচ্ছে না, সেক্ষেত্রে মানে ইনঅপারেবলি কখন কখন বলবো আমরা, এমন হইতে পারে যে অনেক বড় একটা টিউমার যেটা হচ্ছে আমরা ক্লোজ করা ইম্পসিবল, অনেক বেশি স্কিনকে ইনভলভ করছে এবং চেস্ট ওয়ালের সাথে অনেক বেশি ফিক্স হয়ে আছে, এবং ইনফ্লামেটরি একটা কার্সিনোমা যেটা অনেক বেশি স্কিনকে সরায় সরিয়ে মানে লাগাই রাখছে। সেক্ষেত্রে আমরা কিন্তু রেডিওথেরাপি ইউজ করতে পারি, এবং অনেক ম্যাস্টেক্টমির পরেও আমরা রেডিওথেরাপির একটা রোল আছে, এবং ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি পরে কিন্তু আমরা অবশ্যই রেডিওথেরাপি দিই। আর ব্রেস্ট কার্সিনোমার জন্য কী কী সার্জারি আছে? সিম্পল ম্যাস্টেক্টমি, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি, এটাকে প্যাটি ম্যাস্টেডেক্টমি না, আমি বারবার ম্যাস্টেডেক্টমি বলতেছি কারণ আমি ইএনটির লেকচারগুলো নেওয়ার সময় বারবার মনে রাখছে, তো এটাকে এমআরএম বা মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি বলা হয়। আর রেডিক্যাল ম্যাস্টেক্টমি, এটাকে হেলস্টেড ম্যাস্টেক্টমি বলা হয়। ওয়াইড লোকাল এক্সিশন বা আরও কিছু প্রসিজার্স আছে। আর আমরা এক্সিলারি ডিসেকশন করতে পারি লেভেল 1 থেকে 3 পর্যন্ত। ম্যাস্টেক্টমির ইন্ডিকেশন হচ্ছে লার্জ টিউমার, যে ব্রেস্ট সাইজের অনুযায়ী টিউমারটা বেশ বড় মোটামুটি এবং নিপলকে ইনভলভ করছে, এমন একটা সেন্ট্রাল টিউমার। মাল্টিসেন্ট্রিক মানে আমরা জানি যে অনেকগুলা কোয়ার্ডেনকে ইনভলভ করছে, লোকালি রিকারেন্স হয়েছে আবার, এবং পেশেন্টের চয়েসে আমরা এটা করতে পারি। ওকে, এবং এখানে দেখো ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং পলিসি 40 বছরের আগে আমরা কি করি, আমরা হচ্ছে অ্যানুয়াল ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারি, এবং আমরা 2 বছর পর পর ম্যামোগ্রাফি করতে পারি। 40 থেকে 50 বছরের পরে প্রতি বছর ম্যামোগ্রাফি করবো। 50 বছর উপরে গেলে আমরা রিস্ক অনুযায়ী আমরা হচ্ছে স্ক্রিনিং করতে পারি। নিপেলে কি কি ডিজিজ হতে পারে? নিপেল অ্যাবসেন্ট থাকতে পারে, সুপার নিউমেরি নিপেল হতে পারে, নিপেল রিট্রাকশন হতে পারে, ক্র্যাক নিপেল হতে পারে, প্যাপিলোমা হতে পারে, তারপরে মন্টেগোমেরি গ্ল্যান্ডে রিটেনশন সিস্ট হতে পারে, শ্যাঙ্কার সিফিলিসের ফলে যেটা ওইটা হতে পারে, একজিমা প্যাজেজিস সেগুলো হতে পারে। তো নিপেল ডিজিজের মানে নিপেল ডিসচার্জের কি কি কজ থাকতে পারে? ইন্টারডাক্ট কার্সিনোমা, ইন্টারডাক্ট প্যাপিলোমা, ডাক্ট অ্যাক্টেশিয়া, ফাইব্রোসিস্টিক ডিজিজ, ইনফেকশন, ল্যাকটেশন, পিটুইটারি টিউমার বা মানে যেটার ফলে গ্যালাক্টোরিয়া হতে পারে নিপেল থেকে। নিপেল ডিসচার্জের জন্য ইনভেস্টিগেশন, ডিসচার্জ এক্সামিনেশন করা, আলট্রাসোনোগ্রাফি করা, ম্যামোগ্রাফি, এফএনসি, ডাক্টোগ্রাফি, এরকম বেশ কিছু ইনভেস্টিগেশনের কথা বলা হয়। ট্রিটমেন্ট অফ নিপেল ডিসচার্জকে আমরা ফার্স্টে কোনো কার্সিনোমা নাই এটা সাইটোলজি করে এক্সক্লুড করব। সিঙ্গেল ডাক্টে যদি ইস্যুস থাকে তাহলে মাইক্রোডেকেক্টমি করতে পারি। আর যদি মেজর ডাক্ট কোন সিপ একটি এক্সিশন দিতে পারি, মাল্টিপল ডাক্ট যদি ইনভলভ থাকে, মানে মাল্টিপল ডাক্টকে এখানে ইনভলভ করা হয় আর কি এই ইনসিশনে। আর ডাক্ট প্যাপিলোমা এটা মোস্ট কমন কজ অফ ব্লাডি ডিসচার্জ। হ্যাঁ, ব্লাডি ডিসচার্জ কার্সিনোমার কারণে হইতে পারে, বাট ইউজুয়ালি সিঙ্গেল সাব এরিওলার মানে এরিওলার নিচে একটা প্যাপিলোমা থাকে, স্মল একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করতে পারে, আমরা মাইক্রোডেকেক্টমি করে দিতে পারি এক্ষেত্রে। আর ডাক অ্যাক্টেশিয়া এটা ডাইলেটেশন অফ ল্যাকটিফেরাস যে ডাকগুলো থাকে, আমরা বলি ডাইলেটেশন অফ ডাক। কি ডাক? ল্যাকটিফেরাস ডাক। এবং এটাকে আমরা প্লাজমা সেল ম্যাস্টাইটিসও বলে থাকি। নিপল ডিসচার্জ এবং সাবেরিওলার মাস নিয়ে প্রেজেন্ট করে অ্যান্টিবায়োটিক আর কোন এক্সিশন দিয়ে আমরা এটা করতে পারি। গাইনোকোম্যাস্টিয়া মানে কি আমরা সবাই জানি যে গ্ল্যান্ডগুলোর টিস্যুগুলো যদি মেল এন্ড ফিমেলের মতো করে বড় হয় পিউবার্টি বা ড্রাগসের কারণে, আমরা ডিসপোজিয়া মনে রাখছিলাম, ওইগুলোর কারণে লিভার ফেলার, ক্লাইন ফিল্টার সিন্ড্রোমের কারণে এরকম হতে পারে। রিঅ্যাসিওর করা পেশেন্টকে, পজিটিভ ট্রিট করা, সাবকিউটেনিয়াস ম্যাস্টেক্টমি এগুলো কিন্তু করা যেতে পারে, প্লাস্টিক সার্জারি করা যেতে পারে।